বুঝলাম কি যে আমরা হচ্ছে পড়ছিলাম হচ্ছে সিবি এবং সিপি এবং গামা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছিলাম তোমার সবার লাস্ট মেবি ওটাই পড়া হয়েছে তাই রাইট? যে আমাদের সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, না, তারপর হচ্ছে এলভিন। সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, এন্ড গামা ইজ ইকুয়াল টু 1 + 2/f। এই জিনিসটা আমি গত ক্লাসে বলছি। এন্ড এফ হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা মনোএটমিক গ্যাসের ক্ষেত্রে। মনোএটমিক গ্যাসের ক্ষেত্রে এই এফ এর মান হচ্ছে 3। এলভিন ল পড়তে তাই তো গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডায়াটমিক অথবা লিনিয়ার যদি হয়, লিনিয়ার যদি হয় তখন এফ এর মান হচ্ছে আমাদের 5। আর যদি পলিঅ্যাটমিক হয় তখন হচ্ছে এফ এর মান হচ্ছে আমাদের 6। ঠিক আছে না? এইটুকু হচ্ছে আমাদের এই তো আমাদের হচ্ছে এফ এর মান বসায় হচ্ছে আমরা গামার মান বের করতে পারবো। গামার মান থেকে ইভেন্চুয়ালি সিপি এবং সিবি দুইটা বের করা যাবে, যাবে না? কারণ সিপি ইজ হ্যাঁ। ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা - 1। তুমি যদি এই দুইটা ইকুয়েশন সলভ করো তাহলে এটা পাইবা। ঠিক আছে? তো সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ইনটু সিবি। এই যে গামা ইনটু সিবি না, দেন ইকুয়েশন এগুলাই তাহলে গামা ইনটু যেটা আর ইনটু গামা - 1। তো এইভাবে তুমি যে কোনো গ্যাসের সিপি, যে কোনো গ্যাসের সিবি এবং যে কোনো গ্যাসের গামা বের করতে পারবা। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। ঠিক আছে? সো আই আই গেস এরকম জান। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের এটা বলছিলাম ইন্টারনাল এনার্জি, সেটা বলছিলাম। ইন্টারনাল এনার্জি হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অনুপ্রবের মাঝখানে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, যা আছে সবটাই কাইনেটিক এনার্জি, গতিশক্তি, এবং সেটাই আমাদের ইন্টারনাল এনার্জি। এবং সেটা বের করার যে ফর্মুলাটা সেটা আমরা অনেক আগে করে বলছি, সেটা হচ্ছে এন সিবি ডেল টি। এটা নিয়ে কোনো সমস্যা নাই হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওয়ার্ক ডান কি হবে সেটা আমরা বলছি, যে ওয়ার্ক ডান বের করার যে সূত্র সেটা হচ্ছে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি। ইন্টিগ্রেশন করলে তুমি যেটা পাইবা, ইন্টিগ্রেশন উপর পাশে যদি ইন্টিগ্রেশন করো তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন করলে এটা আসবে ইন্টিগ্রেশন অফ পি ডেল বি আসবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের যে কাজটা ছিল। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি বলছি নাকি জানি না, না বললে মনে রাখবা, যে আমরা যদি পি ভার্সেস বি গ্রাফ আঁকি কোনো একটা গ্যাসের জন্য, পি ভার্সেস বি গ্রাফ আঁকি, গ্রাফ আঁকলে অবশ্যই গ্রাফ আঁকলে তুমি একটা পাবো, কার পাবো না? তো এই পি ভার্সেস বি গ্রাফে কার্ভের নিচে যে এরিয়া, আমরা বলছি পি ভার্সেস বি গ্রাফে কার্ভের নিচে যে এরিয়া, ওই নিচের এরিয়াটুকুই কিন্তু কি মিন করে কত ওয়ার্ক ওইটাই ডান। হচ্ছে আহ এটা হচ্ছে ওয়ার্ক ডান মিন করে। ঠিক আছে? আর যদি সাইক্লিক প্রসেস হয়, ধরো প্রসেস তো সাইক্লিক, সাইক্লিক হতে পারে না? ফার্স্ট হচ্ছে এরকম একটা প্রসেস, দেন এরকম একটা প্রসেস, এরকম একটা প্রসেস। প্রসেসটা যদি সাইক্লিক হয় তাহলে ভিতরের যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ওকে? এই জিনিসগুলো আই গেস বলছি আগে, না বলে যাবে না। এটা হচ্ছে শুধুমাত্র পি ভার্সেস বি গ্রাফের জন্য, কারণ ওয়ার্ক ডান এর সাথে পি টাইমস বি কানেক্টেড। ঠিক আছে? পি টাইমস বি কানেক্টেড তো এই জন্যই না। ঠিক আছে? ওয়ার্ক ডান এর সাথে পি টাইমস বি কানেক্টেড, এই জন্য এই জিনিসটা হয় পি ভার্সেস বি গ্রাফের। বি গ্রাফের যে যদি সিঙ্গেল প্রসেস হয় তাহলে সিঙ্গেল প্রসেসের ক্ষেত্রে গ্রাফের নিচে যে টুকু আছে সবটুকু ওয়ার্ক ডান। আর সাইক্লিক প্রসেস হবে ভিতরের এরিয়াটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ঠিক আছে? এগুলো জানো। এন্ড ফার্স্ট ইয়ার যে লিমিটেশন গুলা বুঝতে পারবা? ফার্স্ট ইয়ার লিমিটেশন কি? ক্যান ইউ স্টেট দ্য লিমিটেশন অফ ফার্স্ট ল? বলো তো কি? আহ মনে নাই। ফার্স্ট ল শুধুমাত্র বলে যে কি, তুমি যদি কোনো জায়গায় হিট দাও তাহলে হিট হচ্ছে দুইটা জিনিসে কনভার্ট হবে, একটা হচ্ছে ইন্টারনাল চেঞ্জ আর একটা হচ্ছে ওয়ার্ক ডান। তুমি তো বলছো নাকি? বাট হিট কোন দিকে হুম। ফ্লো হবে? হিট মানে হটার বস্তু, মানে দুইটা বস্তু, একটা ধর হট আর একটা ধর হচ্ছে হিটটা কোন দিকে ফ্লো হবে এটা নিয়ে সেকেন্ড ল কিন্তু কিছু বলে না, বলে? বলে না। না। ঠিক আছে? এবং যে কোনো একটা সিস্টেম যদি কি পরিমাণ হিট দেও, এই টোটালটাই কি কাজে কনভার্ট হবে নাকি, এটা সম্পর্কে ফার্স্ট ল কিছু বলতে পারে না। ঠিক আছে? বাট সেকেন্ড ল হচ্ছে এ সম্পর্কে আমাদের যাবতীয় আইডিয়া দেয়। আচ্ছা, তো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড ল। এই জন্য আমাদের সেকেন্ড ল দরকার। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, সেকেন্ড ল তুমি যে ভাবতেছো এরকম ভাবতে পারো সেকেন্ড ল হচ্ছে একটা লাইন, সেখানে একটা লাইন, এরকম এরকম কিছু না আসলে, বুঝছো? থার্মোডাইনামিক্স সেকেন্ড ল হচ্ছে দুজন বিজ্ঞানী কিভাবে দিচ্ছে। ঠিক আছে? বিজ্ঞানী ক্লসিয়াস একভাবে দিচ্ছে, ক্যালভিন একভাবে দিচ্ছে, বুঝছো? তো আরো আরো বিজ্ঞানীদের বিবৃতি আছে, তুমি যদি বইগুলো দেখবা, প্ল্যাঙ্কের বিবৃতি আছে, কার্নোর বিবৃতি আছে। আবার সবগুলাই কানেক্টেড, সবগুলা বিবৃতি বা সবগুলা স্টেটমেন্টই কানেক্টেড, বুঝো নাই? তারা সবাই সেকেন্ড ল এর কথাই বলছে, এক একজন সেকেন্ড লকে এক একজন এক এক ভাবে বলছে। আমার কথা কি বুঝতে পারছো? সেকেন্ড লকে এক একজন এক এক ভাবে বলছে, এটা বলতে পারবে কিন্তু। ঠিক আছে? তুমি তুমি এটা বলতে পারবো, কোনো প্যারা নাই। ধরো তুমি
থার্মোডাইনামিক্সের একটা কথা বলতেছো, একটা জিনিস গবেষণা করতেছো, তুমি তোমার বিবৃতি, তুমি তোমার মতো করে দিল আর কি। বাট দেখা বলছি সবগুলাই কানেক্টেড, ঠিক আছে? তুমি ভাবতে পারো এগুলো বোধ হয় কানেক্টেড না, বাট অ্যাকচুয়ালি সবগুলাই কানেক্টেড। কেমন কানেক্টেড এটা দেখা একটু জরুরি, বোঝার জন্য জরুরি, নট সিলেবাসের জন্য অতটা ইম্পর্টেন্ট, বাট বোঝার জন্য একটু হালকা করে দেখাই দিবে, ঠিক আছে? তো তুমি যদি ক্লসিয়াসের স্টেটমেন্ট দেখো, ক্লসিয়াস কি বলছে তুমি জানো? ক্লসিয়াস বলছিল হ্যালো, যে হ্যাঁ কি জানি ওই যে বলো। বাইরে থেকে ওয়ার্ড ডান না ক্লসিয়াস বলছিল করলে যে বাইরে থেকে ওয়ার্ড না করে, চেঞ্জ মানে ফুললি ওয়ার্ড ডানে কনভার্ট করা যাবে না। বাইরে থেকে ওয়ার্ক না করে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ফ্লো করা সম্ভব না, এটা বলছো না? এটা কি বলছে? হ্যাঁ। এটা বলছে আমাদের ক্লোসিয়াস, যে ওয়ার্ক ডান না করে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার হিট ফ্লো সম্ভব না, এটা বলছে ক্লোসিয়াস। ঠিক আছে, এটা কি বলছে? ফ্লো। ইয়েস। কেলভিন কি বলছে বলো তো? কেলভিন আবার এই সেকেন্ড, এটা আই এম সরি ইন্ডিয়ান জন্য, তোমার পরিবেশের টেম্পারেচার 25 ডিগ্রি, তোমার হাতে একটা অবজেক্ট আছে যার টেম্পারেচার 25 ডিগ্রি ছিল, বাট তুমি সামহাও টেম্পারেচার 20 ডিগ্রি বানাইছো, টেম্পারেচার কমাইছো। নাও কি হবে এটা বলো? পরিবেশ থেকে হিট এখানে আসবে না? হ্যাঁ। এটা কি আজীবন হবে? আজীবন হিট আসতে থাকবে, মানে কন্টিনিউয়াসলি সারা জীবন হিট আসতে থাকবে এখান থেকে? কি বললাম এটা কি কন্টিনিউয়াসলি হইতেই থাকবে নাকি থামবে এক সময়? কন্টিনিউয়াস তো থাকবে না। কন্টিনিউয়াসলি হবে না, কারণ হিট আসার সাথে সাথে তার তাপমাত্রা মানে টেম্পারেচার বাইরে ইভেন্চুয়ালি কি সমান হয়ে যাবে না? দুই টেম্পারেচার কি সমান হয়ে যাবে না এবং হিট ফ্লো অফ হয়ে যাবে না? হ্যাঁ হিট ফ্লো অফ হবে তো নাকি? হবে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। হিট ফ্লো কিন্তু অফ হয়ে যাবে And এমন হতে পারে এমন একটা সময় তুমি আর টেম্পারেচার তার কমাই দিতে পারতেছো না, ঠিক আছে? সো এটা তুমি ভাববো না যে তুমি একদম আজীবন তুমি হিট ফ্লো পাইতে থাকবে। তুমি যদি কোনো একটা বস্তু টেম্পারেচার কমাও, এটা করলে তুমি যে আজীবন হিট পাইতে থাকবে এরকম না। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? আচ্ছা, এটা বলছে ক্যালভিন। হ্যাঁ, প্ল্যাঙ্ক কি বলছে বলো তো? প্ল্যাঙ্ক বলছে তুমি এমন কোনো ইঞ্জিন বানাইতেই পারবা না, এমন কোন ইঞ্জিন বানাইতেই পারবা না যেটা হচ্ছে অলওয়েজ সোর্স মানে যেটা থেকে হিট যাবে না, যারা হাই টেম্পারেচার কিছু একটা না, সোর্স থেকে অলওয়েজ হিট নিবে, এবং সে টোটালি যা হিট নিবে সেই হিটটা টোটালি কি করবে, ওয়ার্কে কনভার্ট করবে। এমন কোন ইঞ্জিন তুমি কখনো বানাইতেই পারবা না, ঠিক আছে? And কারণ হচ্ছে সে কথাই বলছে, কারণ বলছে যে নির্দিষ্ট পরিমাণ হিট রে তুমি কখনোই টোটালি ওয়ার্কে কনভার্ট করতে পারবা না। তো আপাতত দৃষ্টিতে মনে হইতেছে চারটা স্টেটমেন্ট ভিন্ন, চারটা স্টেটমেন্ট ভিন্ন মনে হইতেছে, ঠিক না? বাট অ্যাকচুয়ালি চারটা স্টেটমেন্ট ভিন্ন না, চারটা স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কানেক্টেড। কেমনে কানেক্টেড এটা আমরা বুঝবো একটু পরে, যখন হচ্ছে আমরা হিট ইঞ্জিন নিয়ে একটু আলাপ করবো, ঠিক আছে? আচ্ছা, আপাতত চারটা স্টেটমেন্ট আমি একটু বললাম, আমি এরপর কানেকশনটা দেখাবো। আর এনে হচ্ছে মাঝে মাঝে অবজেক্টিভ আসবে, তো তোমার জানা উচিত যে এই যে আমাদের যে জিরোথ ল জিরোথ ল হচ্ছে, জিরোথ ল থেকে আমরা কি জানতে পারি কত? আমাদের টেম্পারেচার নামে একটা কি আছে, জিনিস আছে, ঠিক আছে না? বুঝো না কি বলছি আমি? বুঝিনি। না। মানে জিরোথ ল যেটা আছে, জিরোথ ল থেকে আমরা কি জানি? টেম্পারেচার নামে কিছু একটা জিনিস আছে নাকি? টেম্পারেচারের আইডিয়া আমরা কই থেকে পাইছি? জিরোথ ল থেকে পাইছি না? টেম্পারেচার বলতে যে কিছু একটা আছে, এটার আইডিয়া কই থেকে পাইছি আমরা? তার টেম্পারেচার নামে যে একটা থার্মোডাইনামিক ভেরিয়েবল আছে, এটা আমরা জিরোথ ল থেকে শিখি নাই? জিরোথ ল আমরা জানি না, শিখছি না? যে দুইটা অবজেক্টের যদি টেম্পারেচার নিয়ে কথাবার্তা কই, জিরোথ ল তো বলছি নাকি? টেম্পারেচার যদি ভিন্ন হয় তাহলে হিট ফ্লো ইভেন্চুয়ালি সবাই থার্মোডাইনামিক্যালি ইকুইলিব্রিয়ামে আসে পড়বে, এগুলো পড়ছি আমরা, জিরোথ ল থেকে পড়ি নাই? টেম্পারেচার সম্পর্কে আইডিয়া গুলো কই থেকে পাইছি? জিরোথ ল থেকে শিখি নাই? টেম্পারেচার বলে যে কিছু একটা আছে, এটা আমরা কই থেকে শিখছি? বলতেছিলাম আমি, হ্যাঁ।
জিরোথ ল থেকে আমরা টেম্পারেচার নামে যে কিছু একটা জিনিস এক্সিস্ট করে এই আইডিয়াটা পাইছিলাম। তোমার কি এটা মনে আছে? এটা বলো। হ্যাঁ। ফার্স্ট ল থেকে আমরা কি শিখছিলাম বলো তো? ফার্স্ট ল এর ফার্স্ট ল ছিল ওই যে এরকম, ডেল কিউ ইজ ইকুয়াল ডেল টু কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ ইউ প্লাস প্লাস। ইন্টারনাল এনার্জি বলে যে কিছু একটা আছে, এটা আমরা শিখছিলাম ঠিক না ফার্স্ট ল থেকে, ঠিক না? হ্যাঁ ইন্টারনাল এনার্জি বলে হ্যাঁ কিছু একটা আছে। এন্ড সেকেন্ড ল থেকে আমরা কি শিখলাম জানো? এটা আমরা এখনো পড়ি নাই, পড়ছি আমরা আগে, তুমি পড়ছো যে এনট্রপি নামে কিছু একটা আছে। সেকেন্ড ল থেকে কি শিখছি আমরা? এনট্রপি নামে কিছু একটা আছে। সেকেন্ড ল হচ্ছে আমাদের এনট্রপি সম্পর্কে আইডিয়া দেয়, ঠিক আছে? যে আমাদের যে আগের যে স্টেটমেন্ট গুলো বললাম, চারটা স্টেটমেন্টের সাথে এনট্রপি হচ্ছে রিলেটেড। ওকে, আমরা দেখবো কিভাবে এনট্রপি রিলেটেড, ঠিক আছে? দেখবো, বাট আবার জানা যাও সেকেন্ড থেকে আমরা এনট্রপি সম্পর্কে আমরা আইডিয়াটা পাইছি। এনট্রপি যে বিষয়টা আছে সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এন্ড প্লাস আরেকটা জিনিস, আমরা হিট ইঞ্জিন পড়ার আগে দুইটা প্রসেস সম্পর্কে জানা উচিত। একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল, যেটা তুমি মেবলি জানো, জানো না? রিভার্সিবল আর রিভার্সিবল মানে কি? কত রিভার্সিবল মানে কি মনে আছে? কোন একটা, ধরো তুমি একটা প্রসেসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছো, ঠিক আছে? আবার হুম তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ব্যাক করতে চাও, তুমি যদি হুবহু সেম পাথ ফলো করে ব্যাক করতে পারো, তখন সেই প্রসেসটা হচ্ছে রিভার্সিবল, ঠিক আছে? রিভার্সিবল, ওকে? অর্থাৎ এখানে কোনো হ্যাঁ ওয়েস্ট নাই, কোনো লস নাই, কিছু নাই। বাট ইরিভার্সিবল কোনটা? ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছো একটা প্রসেসের মাধ্যমে, এবং তুমি যদি আবার এখান থেকে ব্যাক করতে চাও, কখনোই তুমি এই এক্সাক্ট হুবহু এই পথে আসতে পারবা না। কিছু না কিছু এখানে কি থাকবে? ঝামেলা থাকবে, কিছু না কিছু সমস্যা থাকবে। অন্য পথে আসতে পারবে, বাট এক্স্যাক্টলি এই পথে আসতে পারবো না। অর্থাৎ কিছু না কিছু এনে লস থাকবেই, কিছু না কিছু এনে লস হবেই, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের ইরিভার্সিবল। ইরিভার্সিবল এন্ড আমাদের নেচারের ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি হয়? ইরিভার্সিবল হয়, ঠিক আছে? এন্ড ইরিভার্সিবল কাজগুলো হচ্ছে স্পন্টেনিয়াস হয়, হ্যাঁ ঠিক না? ম্যাক্সিমাম স্পন্টেনিয়াস কাজ হচ্ছে ইরিভার্সিবল হয়। এন্ড রিভার্সিবল কাজগুলো বেসিক্যালি স্লো হয়, মেইনলি স্লো হয়, আর এগুলো হচ্ছে অনেক ফাস্ট হয় basically, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে? রিভার্সিবলে তুমি দেখতে পাচ্ছো যে এখানে কোনো লস নাই না। ধরো এখান থেকে এনে আসতে যদি যা পরিমাণ ক্ষতি হয়েছে, মাইনাস হয়েছে, এখান থেকে এনে আসতেও সেম পরিমাণ কি হবে? গেইন হবে। পাথ তো সেম পাথ না, কিন্তু পাথ সেম। এই পয়েন্টে যে পয়েন্ট ওয়ান, আমি যেটা বলছি, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু এ আসতে যেই পরিমাণ গেইন হবে, টু থেকে ওয়ান আসতে ওই পরিমাণই লস হবে, বা যেই পরিমাণ লস হবে ওই পরিমাণ গেইন হবে। কোনো ধরনের এখানে কোনো ধরনের মানে কি বলে লস ইয়া নাই আর কি, কি বলে, কোনো ধরনের নিট নিট হচ্ছে নিউট্রাল জিরো হইতেছে, বাট এই ক্ষেত্রে এরকম হইতেছে না। ওকে, তাহলে এখান থেকে এনে আসতে 10 জুল তাপ লাগলো, আবার তুমি যদি এখান থেকে এনে আসো, তাহলে 10 জুল তাপ হচ্ছে আবার এ করবে, অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তো এই হচ্ছে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেসের মাঝখানে তফাৎটা, এটা জানা লাগবে। আমরা ইঞ্জিনিয়ার পড়বো তখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো ইঞ্জিন ইঞ্জিন নিয়ে পড়ার আগে কার্নোট চক্রটা একটু দেখে নেই। কার্নোট চক্র কি মনে আছে? কার্নোট চক্র মনে নাই তো না? আচ্ছা, তো একটা ইঞ্জিন কাজ করে কিভাবে বেসিক্যালি, একদম লং স্টোরি শর্টে যদি বলি, যে সিম্পলি ভাবে হবে এরকম, যে ধরো একটা সিলিন্ডার, এখানে একটা পিস্টন আছে, একটা সিলিন্ডার একটা পিস্টন আছে, আর এখানে হচ্ছে আমাদের গ্যাস আছে, ঠিক আছে? একদম সিম্পলি যদি বলি, গ্যাস আছে, এন্ড আমাদের এই পিস্টনের সাথে ধরা হচ্ছে কোন একটা চাকা বা ডাইনামো ওর কিছু একটা কানেক্টেড, ঠিক আছে? বেসিক্যালি পিস্টন যখন ওঠানামা করে, তখন কি হয়? এই চাকা হচ্ছে ঘুরে, ঠিক না? এটাই তো নাকি? এমনি তো, মানে একদম একদম সিম্পলি যদি বলি, এই টাইপের একটা প্রসেস হচ্ছে থাকে। ইঞ্জিনের কাজ করে নাকি? ইঞ্জিনে তুমি কি করো? হিট দাও, এর সাথে কি পাও? মেকানিক্যাল এনার্জি পাও না? মেকানিক্যাল এনার্জি পাইতেছো হ্যাঁ না, হিট দিতেছো, সাথে মেকানিক্যাল এনার্জি পাইতেছো। কেমনে হইতেছে এটা? দাও গ্যাস আছে ধরো, and আমি ধরো হিট দিতেছি, ওকে? হিট দিলে কি হবে? হিট দিলে আমরা জানি ফার্স্ট অনুসারে, তুমি যে হিট দিবা, হিট দুটা কাজে ব্যয় হবে। একটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বাড়াবে, একটা হচ্ছে কিছু পরিমাণ ওয়ার্ক ডান করবে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি বাড়াবে, দেন কিছু পরিমাণ কি ওয়ার্ক ডান করবে। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান হওয়া মানে কি? ভলিউম বাড়ানা। অলরেডি শিখে ফেলছি আমরা, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডেল ডাব্লিউ, ঠিক না? ডেল বি। তো ওয়ার্ক ডান হওয়া মানে ভলিউম বাড়া, ঠিক আছে? তো এখানে ওয়ার্ক ডান হওয়া মানে কি? ভলিউম বাড়া। ভলিউম বাড়া মানে কি? পিস্টন উপরে যাও না, পিস্টন উপরে হ্যাঁ এখানে আসবে। বুঝতে পারছো কি বলছি আমি? পিস্টন যখন উপরে যাবে, তখন পারলে এই চাকা ধরো একটু ঘুরলো, এখান থেকে এই পর্যন্ত ঘুরলো, ধরলাম আমি, ঠিক আছে? বুঝে গেছে কি বলছি আমি? তারপর তুমি যদি আরো উপরে নাও, তাহলে ধরো পারলে চাকা হচ্ছে আরো ঘুরবে,
ঠিক না? এরপরে তুমি যদি আবার তারে করো, সংযোজন করো, বুঝছো? এটা তো ইয়া ছিল, প্রসারণ ছিল না, প্রসারণ মানে ভলিউম বাড়ছে, এরপর যদি ভলিউম কমাও, হিট যদি এখান থেকে বের করো, তাহলে এবার হিট সাপ্লাই অফ করে দিলাম, হিট সাপ্লাই অফ করলে এখান থেকে হিট বের হয়ে যাবে। হিট বের হয়ে গেলে তার কি টেম্পারেচার, তার যদি হিট বের হয়ে যায়, তাহলে আবার হিট যদি কমে যায়, তাহলে কি ওয়ার্ডটা নেগেটিভ হবে, এনার্জি কমবে, সবই কমবে, সবই কমবে না? সো ধরো কমার সময় চাকা আরেক স্টেপ বললো, এবং ফাইনালি যখন তার আগের পজিশনে সে আসলো, তখন ফুল একটা চাকা, ধরো একটা ফুল একটা কি রিভলভ সে কমপ্লিট করলো। ঠিক আছে, এরকম একটা সিনারিও এখানে আছে। তো এই সাইকেল কেন বলতেছি, কারণ এই এই যে মাত্র যে কাজটা বলছি, এটা হচ্ছে বারবার রিপিট হয়। ঠিক আছে, কার্নোট সাইকেল অ্যাকচুয়ালি চারটা চারটা স্টেপে বিভক্ত। কয়টা স্টেপ আমরা দেখি পরে, ঠিক আছে? কয়টা 4টা। স্টেপ? চারটা। চারটা স্টেপে বিভক্ত। ঠিক আছে, চারটা স্টেপ গুলো আমরা দেখি একটু। ধরো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পিস্টন, এটা হচ্ছে আমাদের গ্যাস। তো স্টেপ ওয়ান কি, হোয়াট ইজ স্টেপ ওয়ান? স্টেপ ওয়ান, হোয়াট ইজ স্টেপ ওয়ান? স্টেপ ওয়ান হচ্ছে আমাদের থার্মাল। থার্মাল কি বলতো? এক্সপেনশন, রিকন্ডাকশন? আইসোথার্মাল। এক্সপেনশন। বুঝছো কি বলছি আমি? ফার্স্টে যে হ্যাঁ। স্টেপ ওয়ানটা, সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন, মানে সমউষ্ণ প্রসারণ, ঠিক না? সমউষ্ণ প্রসারণ না, অর্থাৎ আমি ধরো হিট দিব এখানে, তাহলে কি হবে? নিজে হিটটা দিব, ওই হিটটা ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ করবে না, কারণ যেহেতু আইসোথার্মাল, তাহলে ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। টেম্পারেচার চেঞ্জ না হলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? জিরো হবে, কারণ ইন্টারনাল এনার্জি টোটালি টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, এনসিবি ডেল টি দ্বারা। ঠিক আছে, সো টেম্পারেচারের চেঞ্জ যদি হয়, ইন্টারনাল এনার্জি হচ্ছে জিরো। তো আমরা যা হিট দিব, টোটালটাই কিসে কনভার্ট হবে কত? এটা যদি জিরো হয়, টোটালটাই ওয়ার্ক ডান হবে না, মানে কি ভলিউম বাড়বে, রাইট? সো আমি যদি এখানে হিট দেই, তাহলে কি হবে? হিট দিলে হচ্ছে স্টেপ ওয়ান এর কারণে, ধরো পিস্টনটা এখান থেকে এনে এসে পড়বে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের আইসোথার্মাল এক্সপেনশন। ঠিক আছে, এটা কোন স্টেপ ওয়ান না? সেটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান, আইসোথার্মাল এক্সপেনশন। ওকে, স্টেপ টুটা হচ্ছে আমাদের, কি বলতো? এডিয়াবেটিক, মানে রুদ্রতাপীয়, ঠিক না? এক্সপেনশন। হ্যাঁ। ঠিক আছে, ওটা ওটা কেমনে করি আমরা? ওটা করার জন্য হিট দেই না, কিন্তু ওটা করার জন্য লিটারেলি এই সিলিন্ডার, মানে সিলিন্ডার বলতে এই মানে যে জিনিসটা আছে, যে গ্যাসটা আছে, মানে যে কন্টেনারটা আছে, ওই কন্টেনারের বাইরে বাইরে দিকে কি দেয়? একটা ইনসুলেটর মারা দিই। কি মারা দেয়? একটা ইনসুলেটর। ইনসুলেটর দেওয়া মানে কি বলতো? ইনসুলেটর মারা মানে হচ্ছে এখান থেকে কোনো ধরনের হিট বেরও হবে না, বা কোনো ধরনের হিট কি, কোন ধরনের হিট, কোন ধরনের হিট কি হবে না বলতো? বেরো হবে না, কোনো ধরনের হিট ঢুকবে না। ঠিক আছে, বাট স্টিল হ্যাঁ। ধরো, এটা ধরো আমি হিট দেওয়ার সময় আইসোথার্মাল ধরো এক্সপেনশন হইতেছিল, ঠিক ওই মুহূর্তে আমি কি করলাম? হিট অফ করে দিলাম এবং চারপাশে ইনসুলেটর মারা দিলাম। এতে করে কি হইব? হয়তো বা এটা হচ্ছে তার গতি জড়তার কারণে আরেকটু উপরে চলে যাবো। এটা অসম্ভব কিছু, সম্ভব কিছু না। হইতে পারে সে ধরো তার গতি জড়তার কারণে আরেকটু উপরে চলে গেল। ঠিক আছে, আরেকটু উপরে চলে গেল। ঠিক আছে, বুঝা গেছে কি বলছি আমি? তার ইনার্শিয়ার জন্য আরেকটু উপরে চলে গেল। বাট বুঝি নাই। এই যে এই, হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই, বুঝো নাই, এই কি বুঝো নাই কি বলছি? নাই। হ্যালো, না, 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 কোনটা শুনি বুঝো নাই, নাই? কথা কেটে আসছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, আবার বলতেছেন, বললাম যে স্টেপ ওয়ান কি হয়েছিল, আমি হিট দিছি না? কথা হিট দিলাম কেটে। না? স্টেপ ওয়ানে আমি হিট দিছি, হিট দেওয়ার ফলে তার ভলিউম এক্সপেনশন হইতেছিল, রাইট? ঠিক ওই মুহূর্তে আমি যদি হিট অফ করে বাইরে দিয়ে একটা ইনসুলেটর দিয়ে দেই, আমার কথা কি বুঝতে পারছো হুম। কি বলছি আমি? তাইলে কি হবে? ইনসুলেটর দেওয়া মানে ভিতর থেকে কোনো হিট যাইতে পারবে না, বাইরে থেকে কোনো হিট আসতে পারবে না, বাট বাইরে এই যে দিয়ে কি দিয়ে দিব? হিট আসতে পারবে না। কিন্তু এই স্টেপ ওয়ানে তো আমি হিট দিছিলাম, ও। যে কারণে ভলিউম এক্সপেনশন হইতেছিল। আর এটা যদি হঠাৎ করে যদি আবার হিট অফ করে আমি বাইরে থেকে ইনসুলেটর দিয়ে দিই, তাহলে তার ইনার্শিয়ার কারণে সে কিছুটা উপরে চলে যাবে না? এটা বললাম আমি, স্টিল তো কিছুটা উপরে চলে যাবে। ঠিক আছে, স্টিল কিছুটা উপরে যাবে না? যাবে তো নাকি? হুম। আর ইনার্শিয়ার কারণে সে কিছুটা উপরে যাবে হ্যাঁ। তো। আর এইটুকু হ্যাঁ। যখন গেছে, যে এইটুকু যখন গেছে, তখন কি কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হয়েছিল? না। তাহলে এই যে স্টেপ টু এর যে এক্সপেনশনটা হইলো, এটা কি এডিয়াবেটিক প্রসেসের কারণে হইলো না? এটাকে এডিয়াবেটিক প্রসেসের কারণে হলো না। অর্থাৎ এই কেসে কি হয়েছিল কত? আমরা জানি অলওয়েজ
ডেল কিউ ইজ ইকুয়াল টু কি ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। বাট স্টেপ টু যেটা হয়েছে কিন্তু কিউ জিরো হয়ে গেছিল, কারণ হিট যায় না। সো বেসিক্যালি স্টিল কিছু ওয়ার্ক ডান যেহেতু হয়েছে, তার মানে এই ওয়ার্ক ডানটা হচ্ছে ইন্টারনাল শক্তি কমার বিনিময়, ঠিক না? আর কিছু অভ্যন্তরীণ শক্তি খরচ করে আমাদের ভাবে কাজটা করছি। কথা কি বোঝা গেছে? তো এটা হচ্ছে স্টেপ টু। ওকে, বাট এটা তো থেমে যাবে যদি ধরো এই পজিশনে যেয়ে সে থেমে গেল। এরপর হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 কি দাও এখন, যদি আমি স্টেপ 3 যদি আবার এই ইনসুলেটর ধরো, যে ইনসুলেটরটা যে এখান থেকে ইনসুলেটর সরাই দিলাম, তাহলে কি হবে বলো তো? অলরেডি সে, মানে তাহলে তো আমি হিট করে দিচ্ছি, হিটেড অবস্থায় আছে না? তাহলে আমি যদি ইনসুলেটর সরাই দিই, তাহলে পরিবেশে সে আবার কি করবে? হিট ছেড়ে দিবে না? হ্যাঁ এ- এক ধরো পানি গরম করছো, পানি ফার্স্টে গরম করছো, পানি গরম করে তারপরে যদি তুমি রেখে দাও, পানি পানি কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে না? নরমাল হয়েছে। ফ্লাস্কে রাখলে গরম থাকবে, ফ্লাস্কে না রাখলে ঠান্ডা হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এখানে যদি আমি হিট সাপ্লাই অফ করে দিই, ইনসুলেটর সরাই দিই, তাহলে আবার এখান থেকে হিট বেড়ে যাবে। হিট যদি বের হয়ে হ্যাঁ যায়, তখন কই যাবে? সে আবার করবে না, কি বলে, সংকোচন হবে না তার? হ্যাঁ সংকোচন হবে না, কন্ট্রাকশন হবে হ্যাঁ নাকি? ওকে, হ্যাঁ যেমন সংকোচন হয়ে যাচ্ছে, বাট এটারে হচ্ছে আমি আইসোথার্মাল প্রসেসে করতেছি, মানে আমি এমন কিছু স্টেপস নিচ্ছি যেটা যেন ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ না হয়, ঠিক আছে? ওটা কেমনে নিচ্ছে আমরা দেখবো পরে, এটা হচ্ছে কেমনে নিচে দেখবো। ওটা আপাতত জাস্ট জানো আমি এমন কিছু স্টেপস নিছি যাতে করে আমরা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা না হয়, ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হয়, ঠিক আছে? এই একটা টেম্পারেচার যেন চেঞ্জ না হয়, এই বুদ্ধিটা আমরা করছি, ঠিক আছে? স্টেপ 3 এ হচ্ছে আমি মানে স্টেপ 3 এ যখন হিট বেরোতেছে, বেসিক্যালি হিট বেরোর সময় একটা বস্তু, একটা অবজেক্ট অবশ্যই টেম্পারেচার হ্রাস হওয়া উচিত। আর আমি এমন কিছু স্টেপস নিছি যেন আমাদের কি টেম্পারেচার চেঞ্জ না হয়। এটা আমি স্টেপ 1 এ ছিলাম, যেন টেম্পারেচার চেঞ্জ না হয়, যাতে কিউটা সমস্তটা ডাব্লিউ তে কনভার্ট হয়, ঠিক আছে? এটা আমি এই কারণে নিছি। এই জায়গায় তো কন্ট্রাকশন হবে, এটা তোমার ফিরানোর কোনো অপশন নাই, কারণ যেহেতু হিট বেড়ে যেতেছে। And আমরা যদি ফার্স্ট অনুসারে কি ফার্স্ট অনুসারে তোমার হিট যদি কমে, তাহলে হচ্ছে ভলিউমে কমবে। অর্থাৎ সে এখান থেকে কই আসবে বলতো? ধরো সে এখান থেকে এই স্টেপ 2 এই পজিশন আসছিল, এখান থেকে ধরো এই পজিশনে নেমে আসছে। এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এর পরে। স্টেপ 3 এর পরে সেইখানে নেমে আসছে, ঠিক আছে? স্টেপ 3 এর পরে এখানে নেমে আসছে, ঠিক আছে? এরপরে স্টেপ 3 হয়ে যাওয়ার পরে আমি ধরো কি করলাম কত, স্টেপ 3 হয়ে যাওয়ার পরে আমি ধরো হচ্ছে আবার আগের মতো একটা ইনসুলেটর লাগাই দিলাম, ঠিক আছে? ইনসুলেটর লাগাই দিলাম, ঠিক আছে? ইনসুলেটর লাগাই দিলে কি হবে? হিট ফ্লো তো অফ হয়ে যাবে না, হিট আর ফ্লো হবে না, ক্লোজ সিস্টেম হয়ে গেল, হিট ফ্লো হবে না, বাট স্টিল ইনার্শিয়ার জন্য সে কিছুটা নিচে যাবে, হবে না? এটা হচ্ছে আমাদের স্টেপ 4। স্টেপ 4 হলো না? এবং সেটা হচ্ছে স্টেপ 4 কিন্তু এডিয়াবেটিক হবে, ঠিক আছে? যেহেতু আমরা কি করছি, আমরা যেহেতু হিট ফ্লো অফ করে দিছি, তো এটা আসলে এডিয়াবেটিক করতে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ সে এখান থেকে যাত্রা শুরু করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 পারফর্ম করে আবার ঠিক আগের পজিশনে চলে আসবে, ঠিক না? অর্থাৎ পিস্টনটারে একবার যেই পজিশনে গেছে আবার সেই পজিশনে আসবে। এটা সে চাকরিক ভাবে বা কন্টিনিউয়াসলি সাইক্লিক করতে করতে থাকবে, এবং তার উঠানামার ফলে তার সাথে কানেক্টেড যে কোনো কিছু একটা সে ঘুরবে। ঘোরার ফলে সে হচ্ছে মেকানিক্যাল এনার্জি দিচ্ছে। বুঝতে পারছো ইঞ্জিনটা কেমন কাজ করতেছে? কারণ সাইকেলটা বুঝে গেছে? কারণ এটা তো কার্নোট সাইকেল, তুমি ইচ্ছা করলে কিন্তু তোমার ইঞ্জিন তুমি নিজে ডিজাইন করতে পারবে, ঠিক না? বাট একটাই, সেটা হচ্ছে এক্সপেনশন আর কন্ট্রাকশন, এটাই তো, আর কিছু না। তোমার ইঞ্জিন তুমি ডিজাইন করতে পারবে নিজের মতো তুমি তোমার ইঞ্জিন ডিজাইন করতে পারবে। তুমি ধরো না, আমি হচ্ছে আইসো নর্মাল এক্সপেনশন দিব না, আমি অন্য এক্সপেনশন দিব, কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। তুমি ধরো হচ্ছে আইসো বেরিক এক্সপেনশন দিবা, তারপর আইসো থার্মাল দিবা, এরপর আইসো, আবার আইসো বেরিক, তারপর আইসো থার্মাল, তোমার ইচ্ছা। এই যে কার্নো যে 4টা সাইকেল দিছে, তো কার্নো দিছে, বাট তুমি চাইলে তোমার নিজের ডিজাইন যখন করবা, তখন তুমি চাইলে এরকম নিজের মতো করে এক্সপেনশন কন্ট্রাকশন দিতে পারো, কোনো প্যারা নাই। কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? সো এই হচ্ছে কাহিনী। আর কার্নো যেটা ডিজাইন করছে, সেখানে সে প্রথমে দিছে আইসোথার্মাল এক্সপেনশন, তারপর স্টেপ 2 দিছে এডিয়াবেটিক এক্সপেনশন, তারপর কিছু তার কন্ট্রাকশনের জন্য আইসোথার্মাল কন্ট্রাকশন, এরপরে এডিয়াবেটিক কন্ট্রাকশন, বুঝা গেছে? এন্ড আইসোথার্মালের জন্য আমরা জানি পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এডিয়াবেটিক এর জন্য আমরা জানি পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমরা অনেকবার পড়ছি, তো আই গেস তুমি এটা জানো, ঠিক না? তো বলো তো, কার্নোট সাইকেলটা যদি আঁকতে চাই, 4টা স্টেপ যদি আঁকতে চাই, পি ভার্সেস বি, প্রথম স্টেপটা এরকম হবে না? পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার গ্রাফটি কি হবে? হাইপারবোলা না? হাইপারবোলা হচ্ছে এটা স্টেপ 1 না? স্টেপ 1। স্টেপ 2টা কি? এডিয়াবেটিক এক্সপেনশন। তাহলে কি হবে? পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং একটু খাড়া হবে। এটা খাড়া হয়েছে না একটু? এটা তো খাড়া হয়েছে না? খাড়া হয়েছে তো অনেক, এটা থেকে খাড়া দাও। স্টেপ 2 তো নাকি? স্টেপ 3 হচ্ছে আইসোথার্মাল কন্ট্রাকশন, তাহলে সংকোচন হলে কি এরকম হবে না?
এটার মধ্যে দিতে হবে না, বাট এদিকে যাবে, উল্টো দিকে যাবে। কেন? কারণ এবার তো বি এর মান কমছে, এতক্ষণ কিন্তু এক্সপেনশন হয়েছিল, যে বি এর মান কিন্তু বাড়ছিল দাও, বাট বাট এবার কন্ডাকশন কমছে। এবং সবার লাস্টে স্টেপ থ্রি কি ছিল? স্টেপ থ্রি ছিল কি বলতো? এডাভিটিক কন্ডাকশন। এই যে স্টেপ ফোর, সরি স্টেপ ফোর ছিল এটা। স্টেপ থ্রি হচ্ছে আইসোথার্মাল কন্ডাকশন, স্টেপ ফোর হচ্ছে এডাভিটিক। তাই সে আগের পজিশনে ফিরে চলে গেল। বুঝতে পারছো? স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি আর স্টেপ ফোর। কানুর সাইকেল বুঝে গেছে নাকি, কোনো ঝামেলা আছে বলো? বুঝেছি। ওকে ফাইন, বুঝো নাই? বুঝেছি। ওকে ঠিক আছে। সো বেসিক্যালি আমি কিন্তু কানুর সাইকেল বলো তো, এই কানুর সাইকেল যে ওয়ার্ডান, ওয়ার্ডান কোনটুকু বলো তো? কানুর সাইকেলে ওয়ার্ডানটা কোনটুকু? ওই যে এটুকু ওয়ার্ডান ভিতরে। না? হ্যাঁ, ভিতরে এটুকু হচ্ছে ওয়ার্ডান, রাইট। ঠিক আছে, ঠিক আছে, নাই সুন্দর করে বুঝছো। তোমার যদি ওয়ার্ক হিসাব করতে বলে, হিসাব করতে পারবো না, স্টেপ ওয়ান এর ওয়ার্ক হিসাব করতে বলে পারো না? আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ডানের সূত্র কি মনে আছে? টেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন বি টু বাই বি ওয়ান। স্টেপ টু এর ওয়ার্ডানের সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এন সিবি ডেল টি। সিবির মান কি? সিবির মান যদি বসাও, আর গামা মাইনাস ওয়ান ডেল টি। স্টেপ থ্রি আবার সেম আইসোথার্মাল প্রসেস। স্টেপ ফোর এ আবার ডেরিভেটিভ প্রসেস। সো এমনি তুমি ওয়ার্ডান কিন্তু হিসাব করতে পারলো ম্যানুয়ালি। ম্যানুয়ালি বলতে মানে গ্রাফ হিসাব ইউজ না করে বের করা কিন্তু হিসাবে। ঠিক আছে, তো আমরা এখন একটা হিট ইঞ্জিন দেখলাম, হিট ইঞ্জিন দেখলাম না? এই একটা হিট ইঞ্জিন দেখলাম, এটা তো কার্নোর ইঞ্জিন ছিল না? মানে কার্নোর ইঞ্জিন ছিল না? হ্যাঁ। সো বেসিক্যালি আমরা আরো ইঞ্জিন দেখবো, কার্নোর ইঞ্জিন দেখবো, বাট এই ইঞ্জিনটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইঞ্জিন কাজ করার জন্য কি লাগে তাহলে? একটা ইঞ্জিন কাজ করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমার ফার্স্টে হিট দেওয়া লাগে, ঠিক না? হিট ইঞ্জিন কাজ করার জন্য কি লাগে বলো তো? ফার্স্টে হিট দেওয়া লাগে। হিট দিলে সে এক্সপানশন হয়, এবং কিছু টাইম পরে কি করা লাগে? হিট হচ্ছে আবার অ্যাবজর্ব করা লাগে না? হিট রিসিভও করা লাগে না? হিট দেওয়া লাগে, আবার হিট হিট রিসিভ করা লাগে, দুইটা কাজ করা লাগে না? বুঝতে পারছো কি বলছি আমি? হিট ফার্স্টে দেওয়া লাগে এবং এরপরে হচ্ছে হিট রিসিভ করা লাগে, ঠিক আছে? তো হিট দেওয়া আর হিট রিসিভই হচ্ছে আমাদের একটা ইঞ্জিনের মূল কাজ। হিট দেওয়া আর হিট রিসিভের ফলেই তার এক্সপেনশন আর কন্ট্রাকশন গুলো হয়। এটা তো বুঝে গেছে নাকি? একটা ইঞ্জিন ইঞ্জিন যে কেমনে কাজ করে এটা কি বুঝছো তুমি, নাকি কোনো ঝামেলা আছে বলো তো? হিট দেয়া লাগবে, আবার হিট রিসিভ করা লাগবে। রাইট। এটা যদি একটা ইঞ্জিন হয়, হিট দেওয়া লাগবে না? একটা ইঞ্জিনে হিট দেওয়া মাস্ট না? ধর এটা একটা ইঞ্জিন, কার্নোর ইঞ্জিন, কার্নোর ইঞ্জিনই নাকি? এই কার্নোর ইঞ্জিনে কি আমি হিট দেই নাই? হিট কি দেই নাই বলো? হিট দেই নাই? পাশে হিট দিছিলাম? দিয়েছি। হ্যালো, হিট দিলাম না ফার্স্টে? হিট দিছি না ফার্স্টে? হুম। হিট হ্যাঁ। দিছি ফার্স্টে, রাইট? তারপরে স্টেপ এর পরে কি করছে আবার? হিটটা বের করে আনছে নিচে না? হ্যাঁ, হিটটা বের করে আনছে, ঠিক আছে। তাহলে আমার একটা ইঞ্জিনে কিন্তু এই কাজটা করা লাগে, হিট দেওয়া লাগে এবং হিটটা কিন্তু বের করে আনা লাগে, ঠিক আছে? ওকে ফাইন। তোমার একটা ইঞ্জিন, হ্যাঁ, তো ইঞ্জিন কেটে কাজ করে, ইঞ্জিনে মাঝখানে অবশ্যই আমার হিট দেওয়া লাগবে, ঠিক না? আচ্ছা, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনবা কি বলে, হ্যাঁ? কারণ এখানে হিট দেওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। মানে ইঞ্জিনের মাঝখানে হিট দেওয়ার জন্য অবশ্যই তোমার একটা এমন একটা অবজেক্টের সাথে তারা কানেক্ট করা লাগবে যার টেম্পারেচার ইঞ্জিন থেকে বেশি, রাইট? আমি ঠিক বলছি? ইঞ্জিনের ভিতর তুমি যদি হিট দিতে চাও, তাহলে তার সাথে এমন একটা বস্তু কানেক্ট করা লাগবে না যার টেম্পারেচার ইঞ্জিন থেকে বেশি, তাহলে কি হিট যাবে? তাহলে একটা টিএইচ মানে টি হাই টেম্পারেচারের কিছু একটা সাথে ইঞ্জিনকে কানেক্ট করা লাগবে না? আমার কথা বুঝো না কি বলছি আমি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হবে? এখান থেকে ইঞ্জিনে হিট যাবে, ঠিক না? আবার ইঞ্জিন থেকে হিট ইমিট করার জন্য কি করা লাগবে? অবশ্যই লো টেম্পারেচার কিছু একটা সাথে তারা কানেক্ট করা লাগবে, ঠিক না? তাহলে কি হবে? ইঞ্জিন থেকে হিট এখানে যাবে। বুঝছো তো হিটের ফ্লোটা? বুঝছো তো? হাই টেম্পারেচার থেকে হিটটা ইঞ্জিনের ভিতর দিয়ে ফ্লো হয়ে লো টেম্পারেচারে আসবে, এটাই তো নাকি? এই ফ্লো হওয়ার টাইমে ইঞ্জিন হচ্ছে কিছু পরিমাণ কাজ করবে। আমি কি তোমার মেক সেন্স করাতে পারছি? কথা কেটে বুঝে না? কথা আরেকবার কেটে বলো, আসছে, বুঝি নাই। আরেকবার বলো, বুঝে না তোমার কথা। কথা কেটে কেটে আসছে, শুনি নাই। ওকে, আবার বলতেছি আমি, একটা ইঞ্জিন থেকে ইঞ্জিনের ভিতর তুমি যদি হিট ফ্লো করাতে চাও, তাহলে হাই টেম্পারেচার টিএইচ তারা বুঝে হচ্ছে হাই টেম্পারেচার কিছু একটা সাথে কানেক্ট করা লাগবে। তাতে কি হবে? হাই টেম্পারেচার থেকে ইঞ্জিনের ভিতর কি যাবে? হিট যাবে, হ্যাঁ। ঠিক আছে না? হিট গেল, হ্যাঁ। এবং হিট বের করার জন্য ইঞ্জিনের সাথে লো টেম্পারেচারে কিছু একটা কানেক্ট করা লাগবে।
তাহলে কি হবে, ইঞ্জিন থেকে হিট হচ্ছে বের হবে, ঠিক আছে, বুঝছো? বের করা, আমার যেটা করা লাগবে, হিট দেওয়া লাগবে এবং হিট বের করা লাগবে। এন্ড এই তাহলে হিট ফ্লো হলো না, হিট ফ্লো হওয়ার টাইমে হচ্ছে ইঞ্জিন কিছু কাজ করবে, ওয়ার্ক ডান করবে। বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার আছে? তাহলে দাও তো, এই ইঞ্জিনের ভিতর ঢুকতেছে হচ্ছে Q1, বের হইতেছে হচ্ছে Q2 এন্ড W। এন্ড যেহেতু এনার্জি কনজার্ভ, শক্তি তো কনজার্ভ নাকি, তাহলে অবভিয়াসলি Q1 ইজ ইকুয়াল টু Q2 মাইনাস W না? এটা মানাই লাগবে না? এটা না মেনে ওই আছে? এটা না মেনে ওই আছে বলো, আমি কি বলতে না পারি এটা? না ওকে, তাহলে তাহলে W ইজ ইকুয়াল টু কি, W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 না? মানে হ্যাঁ। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 না? এটা তোমার কোনো আপত্তি আছে? না। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমার এটা বলো, যে আমি যদি ইঞ্জিনের ইফিসিয়েন্সি হিসাব করতে চাই, ইফিসিয়েন্সি হিসাব করতে চাই, কেমন হিসাব করবো? কর্মদক্ষতা কেমন হিসাব করবো? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু, তুমি কি সূত্র জানি না, বাট সূত্র হচ্ছে এটা, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট, অলওয়েজ এটা, ঠিক আছে, যেটাই বলো না কেন অলওয়েজ। কারণ কর্মদক্ষতা মানে হচ্ছে তুমি কিটুকু ইনপুট দিছো আর কিটুকু আউটপুট পাইছো, ঠিক আছে। এই জায়গায় আমার ইনপুটটা কি Q1 না? মানে আমার কি পরিমাণ হিট দেওয়া লাগছে এই তো আমাদের ইনপুট নাকি? নাকি কি পরিমাণ হিট বাই করছে ইনপুট না, কি পরিমাণ হিট সে নিছে সেটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট হচ্ছে আমাদের Q1, আর আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে আমাদের W, ঠিক আছে, ঠিক না? তাহলে আমাদের এখানে এটা ইজ ইকুয়াল টু কি, W বাই Q1 না? আর W এর মান কি, W এর মান হচ্ছে Q1 মাইনাস Q2, আর নিচে হচ্ছে Q1। তাহলে কি হচ্ছে দাও তো, কিছু ভাগ যদি শুনি করে নাই। দাও। কোন থেকে শোনো নাই? কিছু শুনি নাই, কথা কেটে চলে গিয়েছে। এখন হ্যালো। শুনতেছ? ওই যে আউটপুট ইনপুট। বুঝলে, একবার বলো। বলো, নীল বলো আরেকবার। হ্যাঁ, এখন শুনছি। এই এখন তুমি শোনা এইটুকু যাচ্ছে। বুঝছো, Q1 মাইনাস Q2 বাই Q1, এটা কি বুঝছো? এটা বলো। এটা কি বুঝা গেছে? Q1 মাইনাস Q2 ইন্টু W বুঝেছি। আরেকবার, আরেকবার বলো, শুনি নি। আরেকবার বলো। এটা বুঝেছি। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ আরেকবার বলো, কি বুঝি না আমি তোমার কথা, আরেকবার বলো। কত কেটে কেটে আসে। হ্যাঁ হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে, আমি তোমার কথাও কেটে কেটে আসতেছে, বুঝছো? আমি তোমার কথা কি শুনতেছি না নেট, তোমার কথা অনেক কেটে কেটে আসতেছে, বুঝছো কি বলছো আমি? এই জন্য তোমার কথা আমি শুনতেছি না। আমি জিজ্ঞেস হ্যাঁ। করলাম যে তুমি কি এই এটা বুঝছো, যে এটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এটা বুঝছো? এটা বলো, মানে একটা একটা লাইন, হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? হুম, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি, আমি দেখেছি। আচ্ছা, ডাব্লিউ বাই Q1, এটা কি শুনতে বুঝছো? পাইনি কিন্তু বুঝতে পেরেছি দেখে। এটা বুঝতেছো? এটা বুঝছো, ডাব্লিউ এটা বাই আমি Q1? দেখে বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক পুরোটাই আছে, বুঝতে পেরেছি। বুঝতে পারছো না? ওটা বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তো আমরা যেটা পাইলাম, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1, ওকে। হ্যাঁ। আচ্ছা, নাইস। এইবার আমার বলো তো, আহ একটা জিনিস তোমার বললে যদিও, সেটা আমার ভালো লাগবে, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে এই যে এই প্রসেসটা হচ্ছে আবার কি করা যায়, কত ব্যাক করা যায়, ঠিক না? এই রিভার্সিবল প্রসেসে এই টেম্পারেচার আর এই কিউটা হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে। অর্থাৎ এই যেই টেম্পারেচার
যে টেম্পারেচার থেকে কিউটা বেরোতেছে বা যে টেম্পারেচারে কিউটা হচ্ছে ঢুকতেছে, ওই দুটো হচ্ছে প্রপোর্শনাল হয়। বুঝতে পারছো কি বলছি আমি? ওবিএস কেন ওবিএস, তোমার টেম্পারেচার যদি বেশি হয় তুমি বেশি হিট রিলিজ করবা, তাই তোমার টেম্পারেচার যদি কম হয় তুমি কম হিট রিলিজ করবা। বিশেষ করে রিভার্সিবল এর ক্ষেত্রে সত্যি, অলওয়েজ সত্যি, ঠিক আছে। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টি ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু কিউ। বুঝা গেছে কি বলছি আমি? সো এই কেসে এই হ্যাঁ কেসে তোমার কি মনে হয় টি এইচ প্রপোর্শনাল টু কিউ ওয়ান না, এন্ড টি এল হ্যাঁ প্রপোর্শনাল টু কি কিউ টু না? যেটা যদি ভাগ করে দেই তাহলে তোমার তো এরকম হবে নাকি, Q1 by Q2 is equal to TH by TL, হ্যাঁ এরকম হবে না? তাহলে Q2 by Q1 is equal to কি হবে বলো তো? TL by TH না? বাই মানে টিএইচ। জাস্ট এটা, তাহলে হ্যাঁ, তাহলে রিভার্সিবল প্রসেসের জন্য এটা বলা যায় না 1 মাইনাস Q2 এর বদলে বলা যায় হচ্ছে TL, আর এটা বলা বলা যায় হচ্ছে TH। ওকে, এখন বলো তো আমি যদি ইটার মান 1 চাই, 1, তাহলে এই পার্টটা 0 লাগবে, 0 লাগবে না? হ্যাঁ মানে ফাইনালি ইটার ফর্মটা দেখছো, ইটার ফর্মটা কি আসছে? ফাইনাল যে ইটার ফর্মটা হচ্ছে এটা, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস TL বাই TH, মানে রিভার্সিবল প্রসেসের জন্য। এবং এখানে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হবে। তো এটার মান যদি 1 চাই তাহলে আমাদের TL এর মান কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। অর্থাৎ ATL কি হওয়া লাগবে কত? 0 কেলভিন হওয়া লাগবে। TL এর মান 0 কেলভিন হইলে একমাত্র এটার মান কি অসম্ভব? 1 হওয়া সম্ভব, মানে 100% হওয়া সম্ভব। আর TL কি 0 কেলভিন বানানো সম্ভব? TL না কি 0 বানানো 0 কেলভিন বানানো সম্ভব না? TL যেহেতু 0 কেলভিন বানানো সম্ভব না, তাহলে ইটার মান কখনো 1 হওয়াও সম্ভব না, ঠিক আছে। অর্থাৎ কোন হিট ইঞ্জিনেরই ইফিসিয়েন্সি কখনোই 100% হওয়া সম্ভব না। কারণ দেখো, ইঞ্জিন তো অনেক ধরনের হতে পারে, বাট সবচেয়ে বেশি মানে লস বিহীন ইঞ্জিন ওইটাই যেটা রিভার্সিবল, সেটা কি হবে? রিভার্সিবল ইঞ্জিন। ওই রিভার্সিবল ইঞ্জিন নিয়ে আমরা চেক করে দেখলাম, রিভার্সিবল ইঞ্জিনে 1 হওয়ার জন্য টিএল এর মান 0 কেলভিন হওয়া লাগে, যেটা ইম্পসিবল। যেটা রিভার্সিবল ইঞ্জিনে সম্ভব না সেটা তো অন্য ইঞ্জিনে সম্ভব হওয়ার প্রশ্ন ওঠে না। তোমরা কখন কি বুঝতে পারছো? তাহলে কখনোই কোনো ধরনের হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হওয়া সম্ভব না। এখানে কিছু না কিছু লস থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? জিনিসটা বুঝছো কেমন কাজ করতেছে? এন্ড আমাদের আগের যে বিজ্ঞানী গুলা, ওই ক্লসিয়াস ক্যালভিন, ওনারাও কিন্তু এই কথাই বলছে, এই কথাই বলছে, বুঝছো? ইঞ্জিনিয়ারিং এফিসিয়েন্সিতে 100% হতে পারবে না, এটাই বলছে। কারণ দেখো, তুমি যদি, হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনো নাই? কথা শোনো নাই কি বলছি? শোনা শোনা যায়। হ্যাঁ, আচ্ছা। প্ল্যান প্ল্যান কি বলছিল মনে আছে? প্ল্যান বলছে যে তোমার ইঞ্জিন তো এরকমই না, তোমার ইঞ্জিনটা এমন ছিল না? প্ল্যান বলছিল তোমার এমন কোন ইঞ্জিন তুমি ডিজাইন করতে পারবা না যেটা কি করবে, যেটা হচ্ছে ধরো, যেটা হচ্ছে অলওয়েজ তাপ হিট গ্রহণ করবে। মানে ধরো এটা টিএইচ, টিএইচ হলে এখান থেকে Q1 গ্রহণ করবে, ঠিক না? এবং তারপরে সে কি করবে? টিএল এ কি করবে? হিট ছাড়ার কথা ছিল। বাট প্ল্যান বলতেছে তুমি যদি চাও, ভাবো যে এমন কোন ইঞ্জিন সম্ভব যেটা হচ্ছে যেই পরিমাণ Q1 নিবে ওই পরিমাণ টোটাল Q1 রে কি ওয়ার্কে কনভার্ট করে দিবে, কোনো ধরনের হিট সে ছাড়বে না। এরকম কোন ইঞ্জিন ডিজাইন করা সম্ভব না। এটা কি বলছে? এটা কি বলছে? প্ল্যাঙ্ক বলছে, ঠিক না? যদি এরকম হ্যাঁ ইঞ্জিন ডিজাইন করা সম্ভব হইতো, ওটার ইফিসিয়েন্সি কত হইতো? 100% না? যা ইনপুট তাই আউটপুট, তাহলে কি হইতো? 100% হতো না? ইফিসিয়েন্সি 100% হতো না? শুনি নাই। কোনটা শোনো নাই? বললাম যে এরকম ইঞ্জিন যদি ডিজাইন করা সম্ভব হইতো, তার ইফিসিয়েন্সি কত হ্যাঁ হইতো? 100% না? কেন? কারণ দেখো, যদি এরকম হতো তাহলে সেই যে হিটটা গ্রহণ করবে টোটাল হিটটা ওয়ার্কে কনভার্ট করে দিছে, তাহলে ইনপুট যা হ্যাঁ আউটপুট তা হবো সেম। তাহলে এফিসিয়েন্সি কত? 1 না? মানে 100% না? বুঝতে পারছো? মানে দেখো, প্ল্যাঙ্কের এই হ্যাঁ কথা মানে কি? এই কথা মানে এইটাই না যে এমন কোন ইঞ্জিন ডিজাইন করা সম্ভব না যার এফিসিয়েন্সি 100% হয়, বুঝো নাই?
এবং কার্নোর ওয়ার্কটাও সেম না, কার্নোতে সে বলছে যে তুমি কোন হিট নিলে ওই হিটটা সম্পূর্ণ ওয়ার্কে কনভার্ট করতে পারবা না, কিছু পরিমাণ ওয়েস্ট হবে। তুই কনভার্ট করতে পারতা তাহলে তুই কিছু ওয়ান হয়ে যেত, দেখছো? সেম কথাই বললো না, সেম কথাই বলছে। আচ্ছা, তারপরে ক্যালভিনের যে কথাটা, এই কথাটা দাঁড়াও, এই কথাটা বোঝার আগে আমি হিট ইঞ্জিনের একটু রিভার্স ইঞ্জিন দেখে ধরো, এটা যদি তুমি বুঝছো, এই হিট ইঞ্জিন তুমি বুঝছো, এটা কোনো প্যারা নাই। তোমার হচ্ছে আমি আরেকটা ইঞ্জিন দেখাচ্ছি, শোনো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা মাত্র যে হিট ইঞ্জিনটা পড়ছি সেটা হচ্ছে এরকম, যে একটা ইঞ্জিন আছে আমার কাছে, ওকে? ইঞ্জিন, হুম সে কি করতেছে, হাই টেম্পারেচার থেকে টিএইচ থেকে ধরো হিট নিতেছে, ওকে? ওয়ার্ক ডান হ্যাঁ করতেছে, এরপরে টিএল মানে লোয়ার টেম্পারেচার হিট দিতেছে, ওয়ার্ক ডানটা কত, কিউ1 মাইনাস কিউ2 অবভিয়াসলি, ওকে ফাইন। এখন রেফ্রিজারেটর কি এটা হয়? রেফ্রিজারেটর কি এটা হয়? জীবনেও না। রেফ্রিজারেটর কি এটা হয়? না। রেফ্রিজারেটর কি হয় দাও তো? রেফ্রিজারেটরে তোর তুমি কি করো কত, একটা অ্যাপেল রাখো, একটা অ্যাপেল রাখো না? রেফ্রিজারেটর কি রাখো, একটা অ্যাপেল রাখো। তো রেফ্রিজারেটর কি করে বলো তো? এই অ্যাপেলটা আরো ঠান্ডা বানায় না? আরো ঠান্ডা বানায় না? বুঝি নাই। রেফ্রিজারেটরে তুমি একটা অ্যাপেল রাখো, অ্যাপেলের টেম্পারেচার কত থাকে? 25 ডিগ্রি। কত ডিগ্রি? হ্যাঁ 25 ডিগ্রি। মানে একটা 25। রেফ্রিজারেটর ধরো তুমি তো ডাইনিং টেবিল রাখছো, তো তোমার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি, অ্যাপেলের টেম্পারেচার 25 ডিগ্রি। আর তুমি যখন এটা রেফ্রিজারেটর রাখবা, তো রেফ্রিজারেটর কি করে বলো তো? এই 25 ডিগ্রি রুমের টেম্পারেচার তার টেম্পারেচার সমান, কোনো ধরনের হিট ফ্লো কথা না। বা রেফ্রিজারেটর কি করে, স্টিল এই অ্যাপেল থেকে হিট বের করে রুমে ছাড়ে, ছাড়ে না? এতে করে হ্যাঁ অ্যাপেলের টেম্পারেচার কি হয়, কমে। কমার পরে নর্মালি কি হয়, নর্মালি পরিবেশের টেম্পারেচারে না আসা উচিত, বাট রেফ্রিজারেটর উল্টা কাজ করে, এই কম টেম্পারেচার থেকে হিট নিয়ে কি করে পরিবেশে ছাড়ে। উল্টা কাজ করে হ্যাঁ নলেজ হ্যাঁ করতেছে না, উল্টা কাজ, উল্টা কাজটা করতেছে নাকি? এই উল্টা কাজ কেমনে করতেছে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা। হচ্ছে কি বলছি আমি, অর্থাৎ যেটা ক্যালভিন বলছিল, সরি যেটা হচ্ছে ক্লসিয়াস বলছিল, যে বাইরের কোনো কাজ ছাড়া তুমি কখনোই নিম্ন টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ফ্লো করাতে পারবে না। এটা করার জন্য তোমার কি করা লাগবে, বাইরে থেকে কাজ ওয়ার্ক ডান করা কাজ লাগবে। করা। বাইরে থেকে যদি ওয়ার্ক ডান করো, তখন দেখা যায় হিট ফ্লোটা উল্টে গেল না, লোয়ার হ্যাঁ টেম্পারেচার থেকে হিট ফ্লো হয়ে যাবে হায়ার টেম্পারেচারে যাবে, বুঝতেছো? হ্যাঁ তখন সবগুলাই উল্টা দিকে না, সবগুলো উল্টে গেছে না। তো এই ক্ষেত্রে দেখো তো, ইঞ্জিনের ভিতর ঢুকতেছে, আউটগোয়িং হচ্ছে কিউ1, কিউ1 ইজ ইকুয়াল টু আবার এর মতোই ডাব্লিউ প্লাস, সরি এটা নাম কি দিব, আহ আচ্ছা দিলি গেছে একটা, আসলে প্যারা নাই, কিউ2 দিলাম, হ্যাঁ প্যারা নাই তো না, প্যারা হুম আছে, না জাস্ট কিউ2 নাম দিছি। না কিউ1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ2, সেমই তো আসলো না? এনে এইট দিছো, এনে হ্যাঁ এইট দিছো, ইভেন্চুয়ালি হিট বের হয়েছে, ওকে? তাহলে এনে ডাব্লিউ এর মান তাহলে তো কত? সেমই হচ্ছে ডাব্লিউ Q1 মাইনাস Q2। হ্যাঁ, কিউ1 মাইনাস কিউ2, মানে আমি সব সেম রাখছি, এই জন্য কিউ1 মাইনাস কিউ2 হয়েছে। বাট এই ক্ষেত্রে তোমার জিজ্ঞেস করি ভাই, তোমার বলো তো এই ক্ষেত্রে আমাদের ইনপুটটা আর আউটপুটটাকে, এই যে ইঞ্জিন আমাদের রেফ্রিজারেটর যে ইঞ্জিনটা, ওই ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ইনপুট কি? Q2। ওয়ার্ক ইনপুট না? না, ওয়ার্ক ইনপুট। ও আর ইলেকট্রিসিটি ইনপুট না। তোমার পারপাস কেন, পারপাস হচ্ছে এই লোয়ার টেম্পারেচার, মানে অ্যাপেল, এটা অ্যাপেল না? অ্যাপেল তো হুম লোয়ার টেম্পারেচার, আর রুমটা হচ্ছে হাই টেম্পারেচার। তোমার কাজ কি, রুমটা গরম করা? রেফ্রিজারেটর কি রুম গরম করতে ইউজ করি নাকি অ্যাপেলকে ঠান্ডা করতে ইউজ করি? অ্যাপেলকে ঠান্ডা করতে ইউজ করি, ঠান্ডা ঠিক আছে? করতে। তো হ্যাঁ আমার এই জায়গায়, আমার এটা হচ্ছে আমাদের পারপাস, মানে এটা হচ্ছে আমার আউটপুট, না কিউ2 হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? আর ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের ইনপুট, রাইট? কারণ কারেন্ট দিয়ে আমার পার হচ্ছে অ্যাপেলটা বেশি ঠান্ডা রাখ, বাসটা বেশি ঠান্ডা রাখ, ঠিক না? So এটা আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সি যদি বলি, ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে আউটপুট বাই ইনপুট, মানে কিউ2 বাই ডাব্লিউ, রাইট? তাহলে যেটা হবে সেটা হচ্ছে কিউ2 এর পরিবর্তে কি বলবো আমরা, কিউ2 এর মান কত, কিউ2 এর মান হচ্ছে, সরি আচ্ছা কিউ2 এর মান বসানোর দরকার নাই, কিউ2 এর মধ্যে ডাব্লিউ এর মান বসে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ1 মাইনাস, বুঝতে পারছো? হ্যাঁ আর তুমি ইচ্ছে করলে উভয় উপরে নিচে কিউ2 দ্বারা ভাগ করে দিতে পারো। উপরে নিচে ধর কিউ দ্বারা ভাগ করে কি থাকবে, 1/কিউ1 মাইনাস কিউ2 মাইনাস 1, এরকম হবে না? হুম এরকম এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইফিসিয়েন্সির মান, রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইফিসিয়েন্সির মান না? আর তুমি যদি হ্যাঁ টেম্পারেচার কানেক্ট করতে চাও করতে পারবা, যদি রিভার্সিবল প্রসেস হয়, যদি টেম্পারেচার কানেক্ট করা যাবে, কিউ1 এর সাথে টিএইচ কানেক্ট হবে এবং কিউ2 এর সাথে টিএল কানেক্ট হবে, ঠিক না? তো এটা হচ্ছে টিএইচ
আর হচ্ছে আমাদের টিএল। ঠিক আছে, সো এই ছিল আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সি। তো দেখো তো এই ক্ষেত্রে আমি যদি এই ক্ষেত্রে যদি ইফিসিয়েন্সি 1 বানাতে চাই, তাহলে কিউ টু এর পরিমাণ 1 বানাতে চাইলে কি লাগে কত? দেখো তো যে এটার মান আমি ধরো চাই 1 বানাইতে, এটার মান যদি 1 বানাতে চাই তো কি করা লাগবে? উপরে কিউ টু আছে আর নিচে কি আছে? নিচে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু আছে, ঠিক না? এফিসিয়েন্সি যে হ্যাঁ 1 করতে চাই কেমনে কি করা লাগবে? কি ওয়ে কি বলো তো? Q1 -1 হয়ে যাবে না? আচ্ছা আমরা মডুলাস ইউজ করি তাহলে বুঝবা। কেমন বলো? তাহলে Q1 0 হওয়া লাগবে। হ্যাঁ, কিউ ওয়ান জিরো লাগবে, অর্থাৎ আমি যা ওয়ার্ক ডান করবো, যতটুকু ওয়ার্ক ডান করবো ঠিক ততটুকুই হিট যেন বের হয়, ঠিক আছে? কিউ ওয়ান যেন না হয়। এটা কোনো সম্ভব? এটা কোনো না সম্ভব ভাই? না এটা সম্ভব না কোনো, ঠিক আছে? বুঝছো কি বুঝছি আমি? সো এটা তো মানে এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তো তুমি ওয়ার্ক ডান না করলে তো আর মানে ওয়ার্ক ডান না করলে তো হিট হবে না, ঠিক না? এবং ওয়ার্ক ডান যদি করোই তাহলে ওয়ার্ক ডান আর যেহেতু হিট বলবো দুটা দুটা মিলিয়ে তো হচ্ছে টোটাল আউটপুট পাইবা, ঠিক না? তুমি কেমনে এটা জিরো করবে মানে কখনোই পসিবল কেমনে? বুঝছো না কি বলছি আমি? বুঝছো কি বুঝছি আমি? এটা তো হ্যাঁ মানে ইম্পসিবল না? ইম্পসিবল হওয়া লাগবে, ঠিক আছে? তো এটা সম্ভব না। সো এটাই এটাই কিন্তু ক্লসিয়াস বলছে, দেখছো? ক্লসিয়াস কিন্তু সেম কথাই বলছে, ঠিক আছে? ক্লসিয়াসে কিন্তু সেম কথাই বলছে, দেখো সবাই কিন্তু এটাই বলতেছে যে ইঞ্জিনিয়ারিং এফিসিয়েন্সি 100% হতে পারতেছে না। কথা কি বুঝতে পারছি? কি বুঝছি আমি? ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এফিসিয়েন্সি 100% হতে পারতেছে না, মানে কানেক্টেডটা এমনি, ঠিক আছে? মানে ডিরেক্ট যেটা মনে হচ্ছে কানেক্টেড, বাট কানেক্টেড। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? সো আমাদের যে স্টেটমেন্ট গুলো ছিল সবগুলো স্টেটমেন্টই পরস্পর কানেক্টেড, ঠিক আছে? সবগুলো স্টেটমেন্টই পরস্পর কানেক্টেড। এন্ড আমাদের হিট ইঞ্জিন এফিসিয়েন্সি কেমনে বের করা লাগে সেটা আমরা শিখলাম। এন্ড আমরা হচ্ছে রেফ্রিজারেটর এফিসিয়েন্সি কেমনে বের করা লাগে সেটা হচ্ছে আমরা শিখলাম। কার্নোট চক্র কি সেটা আমরা শিখলাম, ঠিক আছে? সো কোনো ঝামেলা আছে এফিসিয়েন্সি বের করার জন্য? তুমি কি রেফ্রিজারেটর বা এফিসিয়েন্সি ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে পারবে না? একটা অঙ্ক দেয় দিই আমার, যদি তোমার সমস্যা হয়। তাও কি বলছে একটা অঙ্ক হচ্ছে এরকম, ধরো একটা ইঞ্জিন আছে। তো যখন ইঞ্জিন ম্যাথ থাকবে তখন ইঞ্জিন ডাকবা এবং দুইটা জিনিস সাথে সাথে আগে বলবা। একটা হচ্ছে তুমি বুঝতেছো টিএইচ যেখান থেকে হিট যাবে, আর একটা হচ্ছে টিএল যেখানে হিট হচ্ছে। এটার নাম সোর্স, মানে সোর্স কেন বলতেছি কারণ এটা থেকে হিট বের হবে। আর এটা নাম হচ্ছে সিঙ্ক কেন বলতেছি কারণ এখানে হিটটা সিঙ্কে আমরা কি করি? মানে সিঙ্কে দেখছো না কি করি? আটটা দুই পয়েন্ট টেনে ফেলাই, হিট যেটা ফেলা যাচ্ছে এটা হচ্ছে আমাদের টি সিঙ্ক। আর যদি ইঞ্জিন হয় তাহলে টি থেকে কিউ যাবে, কিউ ওয়ান যাবে, কাজ করবে, কাজ করার পরে কিউ টু বের করবে। এটাই তো হবে নাকি? এটাকে ড্র করে নিবা, এরপরে তোমাকে অন্য এরপর তুমি ম্যাথ করবে। এটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে একটা হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের ভিতরে একটা সাবস্টেন্স আছে, ওয়ার্কিং সাবস্টেন্স আছে, যে হচ্ছে সোর্স তাহলে কি টিএইচ, সোর্স থেকে হিট গ্রহণ করে, ঠিক আছে? এবং হুম হিট গ্রহণ করে ওয়ার্ক ডান করার পরে 70% হিট ছাড়ে। অর্থাৎ 70% ছাড়া মানে কি? সে যদি 100 জুল গ্রহণ করে তাহলে 70 জুল কি ছাড়ে, বের করে। মানে কি 30 জুল কাজ করতেছে। হ্যাঁ তাহলে এখানে ইফিসিয়েন্সি কত? ইফিসিয়েন্সি একদম সহজ না? আউটপুট বাই ইনপুট। হ্যাঁ আউটপুট কত? 30, ইনপুট 30 কত? বাই 70 নাকি 100? 100 100, 100 নাইস, শেষ অঙ্ক। 30%, বুঝা গেছে? কঠিন ছিল? না কঠিন ছিল? সো এমনি করতে না পারবো না? আরেকবার দেখা হ্যাঁ দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হিট ইঞ্জিনের ওয়ার্কিং সাবস্টেন্স আছে, যেটা হচ্ছে সোর্সের টেম্পারেচার দেওয়া, টিএইচ এর টেম্পারেচার দেওয়া হচ্ছে 400 কেলভিন। কত? 400 কেলভিন। 400 এবং এখান থেকে সে হচ্ছে 840 জুল হিট গ্রহণ করে। এবং আমাদের যে টেম্পারেচার বলা নাই, বাট বলছে এখানে হচ্ছে 630 জুল হিট সে হচ্ছে ছাড়ে, ঠিক আছে? আমি কোশ্চেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিএল এর টেম্পারেচার বের করো, আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি বের করো। আর তোমার যে বলছি আমি, যেহেতু কিছু বলা আগে নাই মানে রিভার্সিবল ক্লজ এটা ধরবা, বের করবো। টি আর কিউ প্রপোর্শনাল না? তাহলে হ্যাঁ টিএইচ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান, টিএল ইজ প্রপোর্শনাল টু কিউ টু। শেষ না? সমান সমান দিবা। টিএইচ এর মান কত? টিএইচ এর মান হচ্ছে 400, টিএল এর মান কত জানি না, আননোন, সেটাই বের করবো। কিউ ওয়ান এর মান কত? 600, 400, 840, এর মান হচ্ছে 630। বের করা যাবে? কেন না পারে হ্যাঁ এটা? হয়ে গেছে না? আর যদি জিজ্ঞেস করো ইফিসিয়েন্সি বের করার জন্য টেম্পারেচার দরকার নেই, এমনি বের করতে পারবে আসলে। কেন? ইনপুট বা আউটপুট। ইনপুট কত? 800, সরি আউটপুট বা ইনপুট 840, আর ওয়ার্ডেন কত? এটা থেকে বাদ দিলে ওয়ার্ডেন পাই যাবে না? মাইনাস। হ্যাঁ 48 - 30,
তাহলে তো হয়ে গেল, ঠিক না? টেম্পারেচার দিয়ে করলেও সেম ব্যাপার আসবে। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ সো দিস ইজ ইট। ওকে, সো আই গেস তুমি পারবা। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, ওই আইসোথার্মাল প্রসেসটা আমরা কেমনে করি, এটা হয়তো বা বুঝো না। ওই যে আমরা কানুরি একটা ইঞ্জিন ডট ডিজাইন করছি, ঠিক আছে? ইঞ্জিন ডিজাইন করছি, ওকে? ইঞ্জিন ডট ডিজাইন করছি। সো এই ইঞ্জিনের মনোযোগ শোনো কি বলে, হ্যাঁ? ইঞ্জিনে যদি আমি একটা অনেক 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 হাই টেম্পারেচার, এই টেম্পারেচার ধরো অনেক হাই, এবং তার স্পেসিফিক হিট অনেক বেশি, স্পেসিফিক হিট অনেক বেশি হওয়া মানে বুঝো? স্পেসিফিক হিট অনেক বেশি হওয়া মানে কি? আহ, স্পেসিফিক হিট অনেক বেশি হওয়া মানে তার থেকে একটু টেম্পারেচার নিলে তার টেম্পারেচার চেঞ্জ হবে না, বাট বা তার একটু টেম্পারেচার দিলে তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। বুঝছো কি বলছেন? মানে সে সাগর, আসলে সাগরের মতো। সাগর থেকে যেমন এক বালতি পানি দিলে, এক বালতি পানি নিলে সাগর থেকে পানি কম পড়ে, তেমনি না যারা হচ্ছে যাদের স্পেসিফিক হিট অনেক বেশি, তার থেকে একটু তাপ নিলে বা একটু তাপ দিলেও তার কিছু আসা যায় না, ঠিক আছে? তো চিন্তা করো যে আমি এরকম একটা টেম্পারেচার, যে টেম্পারেচার অনেক হাই এবং তার স্পেসিফিক হিট অনেক বেশি, তার সাথে ধরো আমি একটা অবজেক্টের এমনি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে কি হবে তুমি জানো অলরেডি, এখান থেকে হিট এনে যাবে না? হবে। এবং হ্যাঁ এবং তার যখন কানেক্ট করবো তখন ইভেন্চুয়ালি তার টেম্পারেচার তো আর সমানই হবে, ঠিক না? মানে মোটামুটি বলা যায়, আচ্ছা সমান বাদ দাও, ধরলাম। তবে আমার এটা বলো যে আমি যদি এখান থেকে হিট এনে নেই, তাহলে কি তার টেম্পারেচার চেঞ্জ হবে নাকি, এটা বলো। কিছু হিট যদি অনেক বেশি হয়, কিছু পরিমাণ টেম্পারেচার দিলে তার কি কিছু পরিমাণ হিট যদি সে দিয়ে দেয়, তাহলে কি তার টেম্পারেচার চেঞ্জ হবে নাকি? এই কোশ্চেনের আনসার দাও, তাহলে হবে। শুনি নাই, আরেকবার একটু করতে হবে। আমি বললাম যে ধরো একটা সোর্স নিলাম আমি, একটা সোর্সের স্পেসিফিক হিট ধরো অনেক বেশি, স্পেসিফিক হিট ধরো অনেক বেশি, বুঝছো? অর্থাৎ তার টেম্পারেচার একটু বাড়ানোর জন্য যে হিটটা লাগে এটা অনেক 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 বেশি। আর সোর্সের সাথে যদি আমি একটা ওয়ার্কিং সাবস্টেন্সের এমনি কানেক্ট করি, হ্যাঁ, তাহলে সোর্স থেকে হিট যখন এনে যাবে তখন সোর্সের টেম্পারেচার কি চেঞ্জ হবে? না বুঝে নাই কি বলছো, না বলছো না হ্যাঁ বলছো? না, না কেন? কেন না? কারণ অনেক বেশি যেহেতু specific। হ্যাঁ অনেক বেশি, একটু একটু টেম্পারেচার দিলে তার আসলে কোনো কিছু আসা যায় না না, তার টেম্পারেচার আসলে চেঞ্জ হয় না। আমার কথা বুঝতে পারছো? পারছো কি বলছি আমি? বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ ওকে, এই কথাই বুঝেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট জায়গায় যাই। নেক্সট হচ্ছে আমরা যাবো হচ্ছে এন্ট্রপি, শেষ। ইঞ্জিনের পরে এন্ট্রপি। এন্ট্রপি আসলে ইজি। এই যে সেকেন্ড ল আর এন্ট্রপি সাথে কেমনে কানেক্টেড এন্ড বুঝবা। ওই যে আমরা কি বললাম, আমরা কি লিখছি বলতো, নেচারে কখনোই লো টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে কোন হিট ফ্লো হয় না, না কিন্তু রিভার্সটা হয়, ঠিক না? হুম, অন্য সব শক্তি ইজিলি হিটে কনভার্ট হতে পারে, রাইট? বাট হিটে অন্য শক্তিতে কনভার্ট করা মোটামুটি টাফ। মোটামুটি না, ভালোই টাফ। আমার কথা কি বুঝতে পারছো? ভালোই টাফ, ঠিক আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এন্ট্রপি। এটা সেকেন্ড ল তুমি ভাবতে একটা লাইন না, কিন্তু সেকেন্ড ল কিন্তু একটা লাইন না, সেকেন্ড ল কিন্তু অনেক অনেক কিছু আছে, অনেক কিছু ইনভলভ। তার মাঝখানে একটা কথা কিন্তু এটাই, যে সেকেন্ড ল একটা কথা কি বলতো, যে ওয়ার্ল্ড এর এন্ট্রপি অলওয়েজ, ঠিক আছে? ওয়ার্ল্ড বলতে মানে ইউনিভার্সাল এন্ট্রপি, ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ কি কি বাড়তেছে। এন্ট্রপি মানে কি? জানি না। বিশৃঙ্খলা। এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা, বুঝছো? তো সবসময় মানে এন্ট্রপি হচ্ছে মেজার অফ ডিসঅর্ডারনেস আর ওয়ার্ডারলিনেস আর কি, বুঝছো? মানে কতটা বিশৃঙ্খলা আছে তা মাপা যায় এন্ট্রপি দিয়ে। বেসিক্যালি আমরা ডিরেক্ট এন্ট্রপি মাপতে পারি না, বাট এন্ট্রপির চেঞ্জটা মাপতে পারি। কি মাপতে পারি? এন্ট্রপির চেঞ্জ প্রকাশ করা হচ্ছে এস দ্বারা। ওকে, এন্ট্রপির চেঞ্জটা মাপতে পারি আমরা। এন্ড এন্ট্রপি বাড়া মানে বিশৃঙ্খলা আস্তে আস্তে বাড়তেছে, ওকে? সো বেসিক্যালি কখনোই লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ফ্লো হয় না এই কারণে, কারণ লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যদি হিট ফ্লো হতো তাহলে যে এন্ট্রপি, এই কনসেপ্টটা, মানে এই কনসেপ্টটা মানতো না, ঠিক আছে? এন্ট্রপি কনসেপ্টটা মানার জন্য, অর্থাৎ এন্ট্রপি বাড়ার জন্য অবশ্যই হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিটটা ফ্লো হওয়া লাগবে, ঠিক আছে? আমি জানি না তুমি মুভি দেখছো না, মুভি দেখো না? টেনেট নামে একটা মুভি আছে, কোন দেখছো? না টেনেট দেখছো? টেনেট দেখবা ওই টেনেট এইভাবে কনসেপ্ট ইউজ করে, তারা হচ্ছে এমন মেটেরিয়াল বানায় যেগুলার এন্ট্রপি হচ্ছে মানে উল্টা হয় আর কি। নর্মালি সবার, আমাদের ওয়ার্ল্ডে বর্তমান যত মেটেরিয়াল আছে তাদের এন্ট্রপি আস্তে আস্তে বাড়ে,
বাট টেনেন্টটা এরকম মেথড আবিষ্কার করে যারা হচ্ছে তাদের এন্ট্রপি কমে। তাহলে কি হবে কত, রিভার্স যেত না, হ্যাঁ, রিভার্স হবে না, অর্থাৎ সব ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, ইনভার্স হয়ে যাবে না, সব ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। So ওই জায়গায় কি হয়, ওই জায়গায় এমন হয়, যদি শুনো, ধরো তুমি একটা হাই টেম্পারেচারের কাছে গেছো, এই তুমি যদি একটা আগুনের কাছে যাও তুমি কি হবে কত, আগুনের কাছে গেলে কি হবে, কি আগুন থেকে, আগুনের টেম্পারেচার বেশি, আগুন থেকে তোমার বডিতে হিট যাবে, হিট যায় তুমি কি চলছে যেত না, ফ্রাই হয়ে যাবে নাকি, হ্যাঁ, ফ্রাই হয়ে যেত না। বাট হ্যাঁ, তোমার যদি আমি ইনভার্স ওয়ার্ল্ডে নিয়ে যাই, তাহলে উল্টা কাজ হইব। এখানে যদি আগুন থাকে মানে হিট যদি বেশি থাকে, আর যদি তুমি থাকো, তোমার হিট যদি কম থাকে, তাহলে উল্টা হবে, অর্থাৎ লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার কি হবো, হিট ফ্লো হবে, হিট উল্টা কাজ চলে হইব। আসে। এতে করে তুমি কি হয়ে যাবে কত, তুমি হচ্ছে ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যেত না, ও, হ্যাঁ, বুঝা গেছে, ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো চ্যানেলটা এরকম সিন ছিল একটা, ওকে। সো এনে আগুন আগুন দিয়ে তারা পুরাইতে পুরাইতে যায়, বাট বোঝা যায় যে ইনভার্স ওয়ান, সে তো পুরে না, সে কি হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, বুঝতে পারছো। তো আচ্ছা যাই হোক, So, এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। তো এন্ট্রপি হচ্ছে অলওয়েজ বাড়তেছে, এন্ট্রপি হচ্ছে অলওয়েজ বাড়বে, এটাই হচ্ছে কথা, এন্ট্রপি অলওয়েজ বাড়বে। আর এন্ট্রপির যেই ফর্মুলাটা, মানে আমরা তো এন্ট্রপি মাপার জন্য যে ডিফারেন্সিয়াল ফর্মুলা, ডিফারেন্সিয়াল বলতে মানে, হ্যাঁ ডিফারেন্সিয়াল ফর্মুলা, এটা হচ্ছে এন্ট্রপি মেজারমেন্টের ফর্মুলা, ঠিক আছে। ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, অর্থাৎ হিটের প্রয়োজন আছে না, অর্থাৎ কোন একটা সিস্টেমের এন্ট্রপি হচ্ছে, আমরা কোন একটা সিস্টেমে যদি ডি কিউ পরিমাণ হিট ঢুকে অথবা বের হয়, প্লাস অথবা মাইনাস, এতে করে তার যে এন্ট্রপি চেঞ্জ সেটা হবে হচ্ছে ডি কিউ বাই টি। বুঝা গেছে না, কোনো ঝামেলা আছে, ধরে নিলাম বুঝছি। সামান্য পরিমাণ হিট ঢুকলে তো আর টেম্পারেচার চেঞ্জ হবে না, হবে, সামান্য পরিমাণ হিট ঢুকলে বা বের হলে টেম্পারেচার চেঞ্জ হয় না। সো ডিএস ইজ ইকুয়াল হবে ডিকিউ বাই ডিটি, এটা বুঝতে পারছো। হ্যাঁ, আর যদি কোনো ধরনের হিট নাই ঢোকে, হিট যদি নাই ঢোকে, তাহলে কি এন্ট্রপি চেঞ্জ হবে, তাহলে হ্যাঁ, এডিয়াবেটিক প্রসেসে কি কোনো ধরনের হিট যায়, সিস্টেমে কি কোনো ধরনের হিট প্রবেশ করে, না, সিস্টেম থেকে কোনো হিট বের হয়, এডিয়াবেটিক প্রসেসে আমরা কিন্তু সিস্টেমে হিট প্রবেশ বা বের দেই, বলো, এডিয়াবেটিক বা রুদ্রতাপীয় প্রসেস, সব ধরনের হিট ফ্লো অফ থাকে না। এডিয়াবেটিক প্রসেসে আমাদের এন্ট্রপি কি থাকে বলতো, এন্ট্রপি হচ্ছে চেঞ্জ হয় না, এন্ট্রপি চেঞ্জ হয় না, যাও এন্ট্রপি চেঞ্জের জন্য আমাদের কি দরকার, হিটের, হিট ফ্লো হওয়া দরকার, ঠিক আছে। তাহলে আমাদের এডিয়াবেটিক প্রসেসে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে, এন্ট্রপি, কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে, এন্ট্রপি। আইসোথার্মাল প্রসেসে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে বলতো, টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার, টেম্পারেচার বলছো না, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এই তো বুঝছো, শেষ, ঠিক আছে। সো আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি ভাবতে পারি ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টিডি, ঠিক আছে। তাহলে যদি এটা তো ছোট পরিবর্তন, একটা পরিবর্তন, বাট যদি বড় পরিবর্তন চাই ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন করলে এটা কি হবে, ডিএস কি হবে, ডেলএস হবে, আর এটা তো এটাই থাকবে, ঠিক আছে। আর যদি টেম্পারেচার যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে বাইরে চলে আসবে, টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে তো বাইরে আনতে পারবা না। সো আমরা একটা কেস দিই, একটা সিনারিও দিই, এন্ট্রপি মেজারমেন্টের একটা সিনারিও দিই, ওকে, তাহলে তোমার জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবা, ঠিক আছে। তো আরেকটা জিনিস, হিট রেট অফ আর্ট বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে কি এন্ট্রপি আস্তে আস্তে বাড়তেছে না, এন্ট্রপি আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে, মানে ইনফিনিট হয়ে যাবে এন্ট্রপি, বুঝছো, এন্ট্রপি কি হয়ে যাবে, ইনফিনিট হয়ে যাবে, এবং এরপরে কোনো ধরনের হিট ফ্লো হবে, হিট ফ্লো আর হবে না, বুঝতে পারছো, হিট ফ্লো হবে না, অর্থাৎ হিট ফ্লো হবে না বলতে এরকম, হিটে তুমি আর কখনোই ওয়ার্কে কনভার্ট করতে পারবে না, বুঝতে পারছো। যখন এন্ট্রপি বেড়ে বেড়ে অসীম হয়ে যাবে, তখন হিটে তুমি আর ওয়ার্কে কনভার্ট করতে পারবা না, এবং ওই ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে হিট ডেথ অফ আর্থ। বুঝা গেছে কি বলছি আমি, হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ। এখন এর একটা সিনারিও দাও, একটা সিনারিও দাও এরকম যে ধরো একটা পানি আছে যার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আমি চাই এই পানি, এই ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি করা হোক, ঠিক আছে। সো এতে হ্যাঁ, করে এন্ট্রপির পরিবর্তনটা কত বের করা লাগবে। সো তুমি দেখো এখানে যদি ওয়াটারের টেম্পারেচার 10 থেকে 100 ডিগ্রি চাও, অবশ্যই হিট দেওয়া লাগবে, হিট দেওয়া লাগবে না, হিট দেওয়া হ্যাঁ, লাগবে তো নাকি, হিট ছাড়া কি হবে, তাহলে এন্ট্রপি পরিবর্তন হবে না, হিট দিলে হবে। কেমনে বের করবো, ডিএস ইজ ইকুয়াল টু আমরা জানি ডি কিউ বাই ডিটি,
বাট এটা তো ছোট পরিবর্তনের জন্য, বাট এই পরিবর্তনটা ভালোই বড়, তো আমার ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই টি। ওকে, তাহলে ডিএস মানে কি, এটা ড্যাশ, আর এনে দেওয়া এবার কি টেম্পারেচার কনস্ট্যান্ট, আমি যখন হিট দিতেছি টেম্পারেচার কি কনস্ট্যান্ট না, টেম্পারেচার চেঞ্জ হইতেছে না, চেঞ্জিং হলে কি আমি বাইরে আনতে পারবো, বাইরে আনতে পারবো না। ডি কিউ হচ্ছে আমরা অন্য একটা ফর্মুলা জানি, আমরা এটা জানি না, ডি কিউ ইজ ইকুয়াল টু এম এস ডিটি, তো জানি, তাহলে কি লেখা যায়, ডি কিউ ইজ ইকুয়াল টু এম এস ডিটি বাই ডিটি। এখানে এম তো কনস্ট্যান্ট, মানে ভর কনস্ট্যান্ট, স্পেসিফিক কি এটা কনস্ট্যান্ট, সো কি হইতেছে ডিটি বাই, এটা এটা কি হবে ইন্টিগ্রেশন লন টি না, আর লিমিট যদি টি ওয়ান থেকে টি টু, কারণ এখানে তো লিমিট দেওয়া হয়েছিল এস ওয়ান থেকে এস টু, এখানে ধরো লিমিট হচ্ছে টি ওয়ান থেকে কিউ টু, বাট এটা পরে চেঞ্জ করে টি ওয়ান থেকে টি টু দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে লন টি টু বাই টি ওয়ান না, বুঝছো তো, ফর্মুলা কেমন চেঞ্জ হয়ে গেল, যখন টেম্পারেচার চেঞ্জ হবে তখন এন্ট্রপির ফর্মুলা চেঞ্জ হয়ে কি গেল, এন্ট্রপির ফর্মুলা চেঞ্জ হয়ে গেল কি বলতো, এম এস লন টি টু বাই টি ওয়ান। আর যখন টেম্পারেচার চেঞ্জ হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তখন কি হবে বলতো, তখন এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই ডিটি না, টেম্পারেচার চেঞ্জ দেওয়া হয় তাহলে ওয়ান বাই টি বাইরে চলে আসবে, আর ইন্টিগ্রেশন অফ ডি কিউ হচ্ছে ডেল কিউ, তখন ডেল ইজ ইকুয়াল টু শুধুমাত্র ডেল কিউ বাই টি, আরো ইজি হয়ে যাবে, বুঝছো, ডেল ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট ডেল কিউ বাই টি, যখন টেম্পারেচার ইজ নট চেঞ্জিং, আর টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে ফর্ম হয়ে যাবে এটা, এই ক্ষেত্রে টেম্পারেচার ইজ চেঞ্জিং, এই ক্ষেত্রে কোন ফর্মুলা, ডেল এস ইজ ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি ওয়ান। এম মানে কি পানির ভর, পানির ভর কত 5 কেজি দিলাম 5, এস মানে কি স্পেসিফিক হিট, সেটা কত 4.2 ইন্টু 10⁻³ নাকি, লন তো লন, টি টু মানে কি, টি টু মানে হচ্ছে পরবর্তী টেম্পারেচার, সেটা কত 100 ডিগ্রি, বাট ডিগ্রি সেলসিয়াস ইউজ করা যাবে, কেলভিন ইউজ করা লাগবে, কত 373, আর 10 মানে কত ডিগ্রি, কত কেলভিন 283। 283। বুঝা গেছে নাকি, কোনো ঝামেলা আছে, এগুলো পরে গেছি অনেকবার, আবার বললাম, ঠিক আছে। এখন দাও, এখন বললাম তোমারে যে হ্যাঁ এই ম্যাথের পরের ম্যাথটাই, যে এবার যে পানি যে পানি দয়া বানাইছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাইছে, আর আমি চাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেপার বানাইতে, ঠিক আছে, সেম জিনিস, পানি আছে ধরো 5 কেজি, এই 5 কেজি পানিরে বর্তমানে তার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি, বাট আমি তারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেপার বানাচ্ছে, কি বানাচ্ছে ভেপার, ওয়াটার থেকে কি বানাচ্ছে ভেপার বানাচ্ছে, ব্যাপার। এই ক্ষেত্রে হিট লাগবে, হিট লাগবে না, হ্যাঁ। হিট তো লাগবেই, হিট ছাড়া ভেপার কেমন ব্যাপার হবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ কি হবে, টেম্পারেচার কিন্তু না। চেঞ্জ হবে না, সো ডেল এস ইজ ইকুয়াল টু তখন জাস্ট ডি ডেল কিউ বাই টি, টি কত তখন 100 ডিগ্রি মানে 373 কেলভিন, ওকে, বাট ডেল কিউ এর মান কত, ডেল কিউ এর মান হচ্ছে এনে ল্যাটেন্ট হিট লাগবে না, ল্যাটেন্ট হিট কত লাগবে বলতো, এল ইন্টু এম, ওয়াটারের ল্যাটেন্ট হিট কত জানো, 2.26, সরি বাষ্প জানো তো ল্যাটেন্ট হিট কত 2.26 10⁻⁶ ইন্টু 4, ঠিক আছে না, বুঝতে পারছো জিনিসটা। সো এই এই টোটাল এন্ট্রপি চেঞ্জ করতে বলতো, একটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেপার বানাই, টোটাল এন্ট্রপি চেঞ্জ করতে ফার্স্টে এইটা জেএস ওয়ান প্লাস জেএস টু যোগ করা লাগবে না, দুইটা যোগ করে টোটাল এন্ট্রপি আমরা বের করতে কিন্তু পারবো, ওকে। হ্যাঁ। ওকে, আচ্ছা গেল। এখন আরেকটা জিনিস একটু বলে দিই, এটা তুমি জানো, ইউনিভার্স মানে তো বুঝো, ইউনিভার্স মানে কি কত, ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব। সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট। সিস্টেমের বাইরে যা আছে টোটাল হচ্ছে এনভায়রনমেন্ট, যা আছে এভরিথিং সব এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে ধরো এই এনভায়রনমেন্ট টেম্পারেচার ধরো টি ওয়ান, এই সিস্টেমের টেম্পারেচার ধরো টি টু, এবং এই টেম্পারেচার যদি কম হয় তাহলে আমরা জানি কি হবে বলতো, এই এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার সিস্টেমে ঢুকলো, সরি টেম্পারেচার হিট সিস্টেমে ঢুকলো, ঠিক আছে। তাহলে এতে করে এনভায়রনমেন্ট কিউ পরিমাণ হিট হারাইলো না, ধরলাম টেম্পারেচার ইজ নট চেঞ্জিং, তখন এনভায়রনমেন্টের এন্ট্রপি চেঞ্জ কত হবে বলতো, ডেল এস অফ এনভায়রনমেন্ট মানে ই ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই টি ওয়ান, কিন্তু রাইট। আর সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ কত হবে বলতো, সিস্টেম মানে ডেল এস ও এস ইজ কিউ ইকুয়াল বাই। টু প্লাস কিউ বাই টি টু, কথা কি ঠিক আছে না। হ্যাঁ। তাহলে
এন্ট্রপি, টোটাল এন্ট্রপি চেঞ্জ অফ ইউনিভার্স কি হবে বলো তো? এই দুটো যোগ না? 0 বুঝতে পারছো? এই দুটো যুক্ত নাকি? বুঝো না মানুষ। তাহলে যোগ করলে কি হবে বলো তো? মাইনাস কিউ বাই টি ওয়ান প্লাস কিউ বাই টি টু। তো তুমি কিউ কমন নিতে পারো, তো যেটা হবে 1/T2 মাইনাস 1/T1। কে বড়? T1 বড়। T1 বড়? T1 বড় না? হ্যাঁ T1 বড় না? 1/T1 ছোট না? হ্যাঁ আর এখানে T2 ছোট না? তাহলে 1/T1 কি বড় না? বড়। বড় মানে ছোট কি ধনাত্মক কিছু না, পজিটিভ কিছু না? তাহলে হ্যাঁ এটা কি দেখছো তুমি? সিস্টেমের ডেল, সিস্টেমের ইউনিভার্স অলওয়েজ পজিটিভ না? অর্থাৎ হ্যাঁ ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং। দেখছো? ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ বাড়তেছে, অলওয়েজ বাড়তেছে। যে কোনো প্রসেসে ইউনিভার্সের এন্ট্রপি বাড়ে। আর সিস্টেমের এন্ট্রপি কমতে পারে, বাড়তে পারে, এনভায়রনমেন্ট এন্ট্রপি কমতে পারে, বাড়তে পারে। ওটা আমাদের কনসেপ্ট না, আমাদের কনসেপ্ট হচ্ছে ইউনিভার্সের এন্ট্রপি, ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার অ্যাবাউট দিস? বুঝতে পারছো? ঠিক আছে, শেষ। এটাই ছিল রিভিশন। রিভিশন 2 ক্লাস দিয়ে আমি রিভিশন দিয়ে